আকাশে ঘন কালো মেঘ, থেকে থেকে মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম। বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। মেয়েটি কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। তার মুখের উপর জল পড়ছে ছেলেটির মুখ থেকে চুয়ে চুয়ে। এক আকাশ মুগ্ধতা নিয়ে মেয়েটি তাকিয়ে আছে ছেলেটির দিকে। সে যে ছেলেটির হাতের বাঁধনে কখন আটকা পড়েছে বুঝতেই পারল না। বহুদিন পর তার ঠোঁটের কোণায় একটু হাসির দেখা মিলল। বহুদিন পর। তার এত কাছাকাছি থাকা ছেলেটা একসময় তার স্বামী ছিল, তার রোগী। যদিও সে ডক্টর নয়, ছেলেটি নিজেই ডক্টর। ছেলেটার মৃদু মৃদু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে সে পরিচিত, খুব করে পরিচিত। ছেলেটার স্পর্শ তাকে নতুন করে শিহরণ জাগিয়ে দিচ্ছে। স্পর্শগুলোর সাথে সে খুব পরিচিত। ছেলেটার তাকানো চাহনিগুলো মাঝে মাঝে খুব পরিবর্তন এসেছে তার স্পর্শগুলোতেও। আগে তার স্পর্শে মেশানো থাকতো নির্ভরতা, হয়তো ভালোবাসাও। কিন্তু এখন তার স্পর্শগুলো একদম অপরিচিত। সে স্পর্শ করেছে খুব অপরিচিত একজনকে। চেনা জানার গণ্ডিটা যদিও খুবই সীমিত, সেহেতু অচেনাই বলা যায়। ছেলেটির কপালে ভাঁজ ফেলে মেয়েটির দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। ছেলেটি আগে মেয়েটিকে মিষ্টি করে ডাকতো, মিষ্টি। কিন্তু এই মুহূর্তে সে ডাক শোনার কোনো সম্ভাবনা না থাকলেও তার খুব করে ইচ্ছে হলো একটিবার, শুধু একটিবার মিষ্টি ডাকটি শুনতে। কিন্তু তার ভাবনার সুতো ছেড়ে দিয়ে ছেলেটি তাকে হাতের বাঁধন থেকে মুক্ত করে দিল। বলল, বৃষ্টির দিন রাস্তায় এভাবে দৌড়াচ্ছিলেন কেন? আজকে যদি গাড়ির নিচে চাপা পড়তেন, দোষটা আমার হতো। অসহ্য। ছেলেটার কণ্ঠে ঝরে পড়ল বিরক্তি। মেয়েটার খুব ভালো লাগলো ছেলেটার কণ্ঠে বিরক্তি দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এত বিস্তর পরিবর্তন দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এমন গম্ভীর রূপ দেখে। ছেলেটির মেয়েটির মুখ থেকে কোনো কথা বেরোতে না দেখে দ্বিগুণ বিরক্ত লাগলো। এই মেয়েটা এতদিন পর কোথা থেকে উড়ে আসলো? তার সাথে সবসময় কেন মন কেমন করা বৃষ্টির সময় দেখা হয়? কেন? মেয়েটির গাল বেয়ে গড়িয়ে পড়া জল বৃষ্টি জলে মিশে একাকার হয়ে গেল। ছেলেটি দেখল না, টেরও পেল না। মেয়েটির উপর বিরক্ত হয়ে গটগট পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায়। মেয়েটিকে একা দাঁড় করিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। মেয়েটির দিকে তাকায় না। গাড়িতে থাকা টিয়ে পাখিটি আচমকা ডানা ঝাপটাতে শুরু করে, ডেকে ওঠে মিষ্টি মিষ্টি বলে। ছেলেটি অবাক হয়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ চমকে ওঠে। ছেলেটির চোখ আপনা আপনি মেয়েটির দিকে চলে যায়। দুজনই আবার চোখাচোখি হয়। টিয়ে পাখিটি দ্বিগুণ হারে ডানা ঝাপটাতে শুরু করে। ছেলেটি ধমক দিয়ে বলে, মিনি স্টপ স্টপ। কে মিষ্টি? মেয়েটি চোখ মুছে পড়ে থাকা ব্যাগটি হাতে নিয়ে আবার উল্টো পথে দৌড়াতে থাকে। ছেলেটির দিকে আর পিছু ফিরে তাকায় না। মিনির ডাকও শোনা যায় না। তার ধরা দিলে চলবে না। ছেলেটি অবাক হয়ে বলে, কি আশ্চর্য। মিনি ডানা ঝাপটানো ধীরে ধীরে বন্ধ করে দেয়। মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে সামান্য আওয়াজ করে আবার বলে, মিষ্টি। ছেলেটি মিনির উপর চরম বিরক্ত হয়। বলে, মিনি, তোমাকে এসব কে শিখিয়েছে? শুধু আমার নাম ডাকবে, আদি আদি বলে ডাকবে, শুধু আদি রাখবে, ওকে? মিনি এবার শেষবার ডানা থাপটায়, ডাকে, আদি মিষ্টি, আদি মিষ্টি। আদি এবার গাড়ির স্টিয়ারিং ঘুষি মারে। গাড়ির স্টার্ট দিয়ে বলে, কে মিষ্টি, কে? মিনি চুপ হয়ে যায় আদির রাগ দেখে। মাথা নিচু করে পায়ে ঠোকা দিতে থাকে ঠোঁট দিয়ে। মেয়েটি বাসায় পৌঁছাতেই হামলে পড়ল কারো বুকে। ছেলেটি দৌপা পিছিয়ে গেল। বলল, কি হয়েছে ইসু? কাঁদছিস কেন? মেয়েটি কিছুক্ষণ কান্না করে, তারপর মাথা তুলে বলে, রিপদা, আমি দেখেছি। রিপ অবাক হয়ে জানতে চায়, কাকে দেখেছিস, কি দেখেছিস? ঈশা উত্তর দেয় না, শুধু ছেলেটির বুকে মাথা রেখে কাঁদতে থাকে অবিরত। রিপ কিছুই বোঝে না। মেয়েটির স্পর্শে তার অদ্ভুত ভালো লাগা কাজ করছে। সে ভালোবাসে এই ছিটকাতুনি মেয়েটাকে, বড্ড বেশি ভালোবাসে। অতীত এক মন কেমনের বৃষ্টির দিনে মেয়েটি বউ হয়ে আসলো চৌধুরী পরিবারের ছোট্ট ছেলের বউ হয়ে। নাম তার ঈশা। বাইরে তখন ঘোর অন্ধকার। মেয়েটি শ্বশুরবাড়িতে পা রাখার পর মনে হলো বাইরে চাইতেও শ্বশুরবাড়িতে অন্ধকার আরও বেশি। থমথমে পরিবেশ চারদিকে। চৌধুরী বাড়ির একটা মানুষেরও মুখেও তেমন সামান্যতম হাসি নেই।
মনে হচ্ছে না কোনো বিয়ে বাড়ি, ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে। মেয়েটি তার বরের ছবি দেখছিল শুধু। ছবি দেখে সে অবাক হয়েছিল, কারণ এই ছেলেটির সাথে তার কয়েকবার দেখা হয়েছিল, তাও মন কেমনের বৃষ্টির সময়। ছেলেটি মানসিক ভারসাম্যহীন শুনে তার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। কষ্টকর হলেও সত্যিটা সত্যিই। মাতৃপিতৃহীন মেয়ে সে, বেড়ে ওঠা মামার বাড়িতে। স্বনামধন্য বিশাল মালিকানার অধিকারী আদিত চৌধুরীর ছোট ছেলের সাথে বিয়ের সম্বন্ধ আসায় মেয়েটির মামা জহির মিয়া লোভ সামলাতে পারল না। ছেলেটি নাকি পেশায় ডক্টরও। স্ত্রী তালহার বুদ্ধিতে রাজি হয়ে গেলেন জহির মিয়া। যখন শুনলেন ছেলেটি পাগল, তখন জহির মিয়া বেঁকে বসলেন। বললেন, এই বিয়েটা সম্ভব না। পাগল ছেলেটার সাথে বিয়েতে রাজি হবে না ঈশা। কিন্তু তাদের সিদ্ধান্তে জল ঢেলে দিল মেয়েটি নিজেই। বলল, বিয়েটা আমি করব। মেয়েটি অমন সিদ্ধান্তে সবার খটকা লাগলো। একটা পাগলকে বিয়ে করার জন্য মেয়েটি রাজি হয়ে গেল। সবার ধারণা হলো মেয়েটি বিত্তশালী দেখে রাজি হয়ে গিয়েছে। মেয়েটি তাদের কথাই কর্ণপাত করল না। সে তার সিদ্ধান্তে অনড় থাকলো। মেয়েটিকে শুধু বউ সাজিয়ে পেপারে সাইন নিয়ে গাড়ি করে নিয়ে আসা হলো, কিন্তু বরের দেখা মিলল না কোথাও। ছেলেটির বড় ভাইয়ের বউ মেয়েটির যা রায়না ছাড়া আর কেউ মেয়েটির সাথে কথাও বলল না, এমনকি কাজের লোকও না। ছেলেটির মাকে দেখা গেল দামি শাড়ি অলংকার গায়ে জড়ানো অবস্থায়। কি অহংকার তার কথার ভাঁজে। বাবাটা তো প্রচণ্ড পরিমাণে দাম্ভিক আর রাগী। বড় ভাইটাও ঠিক তাই। মেয়েটির মনে হলো সে জাহান্নামে পা দিয়েছে। বড়টা নিশ্চয়ই তেমনই হবে, তাতে আর সন্দেহ রইল না। সে নিজেকে নিজ হাতেই জবাই করলো, তার বুঝতে বাকি রইল না। কিন্তু তারপরেও কথা একটা সুপ্ত আশা থেকে যায়, জানিয়ে তার এগিয়ে চলা। ভাবি শাড়ি আর তার অলংকার তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। কয়েকটা সুতির শাড়ি দেওয়া হলো তাকে। বাইরে থেকে আনা খাবারের প্যাকেট ছুঁড়ে দেওয়া হলো তাকে। খিদের চোটে কোনো মতো গ্রোগ্রাসে গিলে সেই খাবার। সুন্দর সাজানো গোছানো একটি রুমে তাকে নিয়ে যাওয়া হলো। বিছানার আসবাবপত্রগুলোতে আভিজাত্যের ছোঁয়া। রুমে ঢুকতে না ঢুকতেই কাজের লোকের মেয়েটি ধমক। এই মেয়ে, দরজা বন্ধ করে দাও। ঈশা বেশ অবাক হলো, কথা মতো দরজা বন্ধ করে দিল। বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। কিছুক্ষণ পর গুনগুন আওয়াজ পেয়ে সে বিছানা থেকে নেমে বসে রইল। তার কানে বেজে উঠল একটি টিয়া পাখির ডাক। আদি আদি বলে ডাকছে টিয়া পাখিটি। মেয়েটি ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতেই দেখা মিলল ধবধবে সাদা পাঞ্জাবি পরা একটি ছেলের সাথে। ছেলেটি তার দিকে তাকিয়ে আবার টিয়া পাখির দিকে মনোযোগ দিল। মেয়েটি খেয়াল করলো ছেলেটির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো বেয়ে টপ টপ পানি পড়ছে। কাজের দিকে ভিজে যাচ্ছে পাঞ্জাবির কলার, অন্যদিকে কপাল বেয়ে পানি চুয়ে চুয়ে পড়ছে। মেয়েটির হাসি পেল, এই তাহলে পাগল বর্তার। মেয়েটি বসে পড়ল ছেলেটির পাশে। ছেলেটির তারপরও ভাবাবেগ হলো না। উঠে গিয়ে খাবারের প্যাকেটটি হাতে নিয়ে আবার টিয়ে পাখির পাশে বসে পড়ল। বলল, মিনি, তোমার খিদে পেয়েছে, খাইয়ে দেব। ইসে অবাক হলো। পাশে একটি মেয়ে বসে আছে, কিন্তু ছেলেটির সেদিকে খেয়ালই নেই। সে ধরে সুস্থে ডাকলো, শুনছেন ডক্টর? ছেলেটি চোখ পিটপিট করে তাকায় তার দিকে। আচমকা দূরে সরিয়ে গিয়ে চেঁচিয়ে উঠে বলে, কে আপনি? বলতে না বলতেই ফুলদানি ছুঁড়ে মারে, টিভির রিমোট ছুঁড়ে মারে। অস্পষ্টভাবে কি যেন বলতে থাকে। তার মধ্যেই শব্দ হয় দরজা ধাক্কানোর। মেয়েটি ছুটে যায়। কাজের লোক তাকে হাতে টর্চ জাতীয় কিছু ধরিয়ে দিয়ে বলে, বেশি পাগলামো করলে এটা লাইট অন করে আদের চোখে মারবে। মেয়েটি এটি কি কেন জিজ্ঞেস করার আগেই কাজের লোক দৌড়ে হাঁপাতে হাঁপাতে চলে গেল। ঈশা দৌড়ে গিয়ে ছেলেটির চোখের উপর লাইট মারল। সাথে সাথে ছেলেটির চোখ বন্ধ হয়ে গেল। দেয়াল ঘেঁষে শান্ত হয়ে বসে পড়ল। মেনি ডানা ঝাপড়াতে ঝাপড়াতে ডাকলো আদি আদি বলে। ঈশা লাইটটি রেখে ছেলেটির কাছে দৌড়ে গেল। ছেলেটি তাকে আসতে দেখে নিজেকে গুটিয়ে নিল। বলল, আমাকে মারবেন না, মারবেন না। ঈশা অভয় দিয়ে বলল, মারবো না, আপনি শান্ত হন প্লিজ। দেখুন, আমি ঈশা, আপনার ওয়াইফ, মানে বউ। ছেলেটি শান্ত হয়ে গেল।
বোকা বোকা চাউনি দিয়ে চোখ পাকিয়ে তাকালো। বলল, মিনি কোথায়? ঈশা হতাশ হলো, বলল, আপনি উঠুন, বিছানায় বসুন, আমি আপনার চুলগুলো মুছে দেই, মিনি আছে। ছেলেটি মাথা নাড়ল, বলল, না, যাব না। মিনি কোথায়? মিনি ডেকে উঠল আদি আদি বলে। আদি উঠে চলে আসলো, মিনির কাছে এসে বলল, মিনি, ওই দেখ, আর একটা মিনি এসেছে। মিনি চেঁচিয়ে ডেকে উঠল, মিনি মিনি বলে। ঈশার মনে হলো মিনি রেগে এভাবে বলছে। আরেকটা মিনি কোথা থেকে এলো? এই মিনির রাগের কারণ। ঈশা হেসে এগিয়ে গেল, ছেলেটির পাশে বসে বলল। আমি মিনি নই, আমি ঈশা। ছেলেটি অদ্ভুতভাবে তাকালো মেয়েটির দিকে, বলল, তুমি খুব মিষ্টি দেখতে, তোমার নাম মিষ্টি। মিনি ডেকে উঠল মিষ্টি মিষ্টি বলে। ঈশা মাথা নামিয়ে হাসলো, বলল, সত্যি আমি খুব মিষ্টি দেখতে ডক্টর? ছেলেটির মাথা নিচ করে বলল, খুব মিষ্টি। ঈশা সেই সুযোগে তোয়ালে নিয়ে আসলো। ছেলেটির মাথায় হাত দেওয়ার সাথে সাথে মনে হলো তার হাত কেঁপে উঠল। প্রথম কোনো পুরুষ মানুষকে সে স্পর্শ করলো না। এই ছেলেটি তো তার স্বামী হয়। চুলগুলো মুছে দিয়ে তোয়ালে সরিয়ে নিতেই সে আবিষ্কার করলো দুটো পিটপিট করে তাকানো চোখ। ছেলেটি খপ করে তার হাত ধরলো, অদ্ভুত চাওয়ানি নিয়ে তাকালো। হুট করে একদলা লজ্জা তার কোথা থেকে ভর করলো। ছেলেটি ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আবার ছেলেটির দিকে তাকিয়ে বলল, কি? ছেলেটি 2-3 বার পলক ফেলে বলল, মিষ্টি কাকে বলে মিষ্টি? মেয়েটি হেসে বলে, ডক্টর, আপনি আজ থেকে আমার পেশেন্ট, আমি আপনার ডক্টর। আপনার মনে আছে আমাদের প্রথম দেখা কখন হয়েছিল? ছেলেটি কিছুই বোঝে না, মাথা চুলকাতে চুলকাতে বলে, কখন মিষ্টি? ঈশা হেসে ফিসফিস করে বলে, এক মন কেমনের বৃষ্টির সময়। ছেলেটিও তার মতো করে তার কানের কাছে এসে বলে, মিষ্টি, মন কেমনের বৃষ্টি কাকে বলে? ঈশা নড়তে চড়তে পড়ে যায়। ছেলেটির নিঃশ্বাস পড়ে তার কানের কাছে। ফিসফিস করে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর সে দিতে পারে না। মন কেমন করা অনুভূতিগুলো নেচে ওঠে। তার কেন এমন লাগছে? মনটা কেন এমন করছে? অনুভূতিগুলো কেমন যেন। চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখে ঈশার মনে হলো তারা কোনো না কোনো মারাত্মক রোগে আক্রান্ত। এই মানুষগুলো আশেপাশে যে কেউ থাকলে আপনা আপনি সে রোগে আক্রান্ত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের চোখ মুখ কেমন যেন অহংকারী ভাব। সাদাসিধে ঈশা সুতি শাড়ি পরা অবস্থায় যখন নিচে নামে আসলো, কাজের মেয়েটি তাকে ধমক দিল। মেয়েটির নাম সম্ভবত শানু। ঈশা তা নিয়ে তার বেশি ভাবল না। তাকে ধমক দেওয়ার কারণ জানতে চাইলে শানু বলে, রান্নাঘরে তালা মারা, কেউ যায় না ওদিকটাই, তুমিও যাবে না। ঈশা অবাক হয়, জানতে চায়, কেন? রান্নাঘরে তাড়া মারা থাকলে রান্না হবে কিভাবে? খাবেনি বাকি? উনি কালকে প্যাকেটের খাবার কিচ্ছু খাননি, ওনার বোধ হয় ভালো লাগে না। শানু নাক মুখের এরকম অবস্থা করে বলল, বাহ, আজ থেকে তদারকি শুরু করে দিলে? আর কয়েকটা দিন যাক। ঈশা হেসে বলল, আমাকে তো তদারকি করার জন্যই আনা হয়েছে। শানু একেবারে চেতে উঠে বলে, এইটুকুনি পিচ্ছি একটা মেয়ে, মুখে মুখে এত কথা। ঈশা তেজরা জবাব দেয়, পিচ্ছি হলে কি এবারে বউ করে আনতো? 18 বছরের একটি মেয়েকে আপনার পিচ্ছি মনে হচ্ছে? শানু কিছু বলতে গিয়েও বলতে পারল না। এ মেয়েটা ঠোঁটকাটা হবে, বেশ বুঝতে পারছে সে। উপর থেকে পুরোটা সময় ধরে সব কথা শুনল মিসেস আলিয়া চৌধুরী। ঈশা চোখ তুলে তাকিয়ে দেখে মহিলাটি আজও ভারী শাড়ি ও গহনা পরে আছে। তার মানে ইনি সবসময় এমনই থাকেন। ঈশা এসব ভাবতে ভাবতে কখন যে আলিয়া তার সামনে এসে দাঁড়ালো সে বুঝতেই পারল না। ঈশার দিকে তাকিয়ে সে শান্ত স্বরে জবাব দিল, এ বাড়িতে এনেছি আদের সেবা করতে। বিয়ের সত্য এমনই ছিল, বাড়ির কাজে মাথা ঘামাবে না। আমাদের বাড়িতে রান্না হয় না, আমাদের রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাবার আনা হয়। আর সবাই তো তৃপ্তি সহকারে খায়, আদিও এসব পছন্দ করে, বুঝেছো? ঈশা সব বুঝেও বুঝল না। বিয়ের শর্ত বলে কিছু একটা ছিল। বিয়েতে আবার শর্ত থাকে নাকি? সে তো কিছুই জানে না। আলিশা বেগম আবার বলল,
তোমার মামা মামিকে নগদ 4 লক্ষ টাকা দিয়েছি হাতে নাতে, প্রমাণও আছে। তোমাকে আমরা কিনে নিয়েছি, বুঝতে পেরেছো? আদির রক্ষিতা হয়ে থাকবে তুমি, স্ত্রীর অধিকার নিয়ে যাবে না আদির কাছে। লোক দেখানো বিয়ে এটি, মনে থাকবে? আমার ছেলেকে ইমপ্রেস করার একদম চেষ্টা করবে না, তার কাছে কিছু পাওয়ার আশাও করবে না। মেয়েটির পায়ের তলার মাটি যেন সরে গেল। মৃত মা বাবার জায়গায় বসানো মামা মামি তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, এত বড়! শেষমেশ তাকে কিনা বিক্রি করে দিল। বিশ্বাস ভরসার মানুষগুলোর প্রতি উগলে উঠল ঘৃণা, ক্রোধ। মন ভেঙে গেল তার, চোখ ফেটে কান্না বেরোলো। শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরল সে। হাওমাও করে কাঁদতে কাঁদতে সে উচ্চারণ করলো, বিশ্বাসঘাতক। দৌড়ে গিয়ে নিজের রুমে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। রাগে ঘৃণায় তার মুখ দিয়ে বেরোলো অদ্ভুত শব্দ। মিনির সাথে বকবক করা সেই ছেলেটি হঠাৎ এমন উদ্ভুত শব্দ শুনে আঁতকে উঠল। মিনিকে হাতের তালুতে নিয়ে হেঁটে আসতেই চোখ আটকে গেল বিছানার চাদর খামচে ধরে কান্নারত মেয়েটির দিকে। সে ভয় পেল, মিনিকে উড়িয়ে দিল। বোকা বোকা চাহনি নিয়ে এগিয়ে আসলো মেয়েটির কাছে। খাটের উপর দুপা তুলে মুড়িয়ে বসে দুহাতে মুখ রেখে চেয়ে রইল মেয়েটির দিকে। তারপর খুব মিষ্টি করে ডাকলো, মিষ্টি। মেয়েটি সেই ডাকে হুঁশ ফিরল। তাড়াহুড়া করে উঠে বসলো সে, চোখ মুছে নিয়ে বলল, জি। ছেলেটি ভীত সন্তুষ্ট হয়ে জানতে চাইল, তুমি কাঁদছো মিষ্টি? ঈশার হাসি পেল, বলল, না, কাঁদবো কেন? ছেলেটির কপালে একপাশে আঙ্গুল দিয়ে কিছু ভাবতে চাইল। পরে বলল, মিষ্টি, আমার মিনির খিদে পেয়েছে। ঈশা ছেলেটির মুখের দিকে তাকালো, বলল, আপনারও পেয়েছে? ছেলেটি ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। অসহায় বোকা বোকা মুখখানা দেখে ঈশার কষ্ট লাগলো। টেবিল থেকে খাবার নিয়ে সামনে দিতেই আদি মুখ ফিরে নিল, বলল, আমি ওসব খাই না, রেখে দাও। তুমি যেগুলো খাবে সেগুলো খাবো। ঈশা অবাক হয়ে বলল, আমিও তো এসবই খাবো। আদি নানা করে উঠল, বলল, আমি খাবো না, খাবো না। মিনিও খাবে না, তাই মিষ্টিও খাবে না। তুমি খাবে না মিষ্টি? আচ্ছা আচ্ছা, খাবো না। ঈশা সান্ত্বনা দিল, কিছু একটা ভেবে বলল। আপনি রোজ এভাবে না খেয়ে থাকতেন? আদি চুপ করে ভাবনায় মশগুল। ঈশা উত্তর না পেয়ে উঠে যেতে নেয়। হাতের টানে আবার সেই জায়গায় বসে। বড় বড় চোখ করে তাকায় আদির দিকে, বলে, কি? আদি পিটপিট চোখ নিয়ে জিজ্ঞেস করে, তুমি কে মিষ্টি? ঈশা ভ্রুকুটি করে হাসে, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি আপনার বউ। কিন্তু আমি কে? আদি প্রশ্ন করলো। ঈশা আবারও হাসলো, বলল, আপনি আমার বর, ডক্টর বর। আদি নিজেকে উদ্দেশ্য করে বলে, আপনি বর? ঈশা হেসে বলে। জি মশাই। মিনি উড়ে উড়ে বলতে লাগলো, আদি বর, মিষ্টি বউ। আদি বর, মিষ্টি বউ। ঈশার লজ্জা পেল। সে মাথা নামিয়ে হেসে বলল। মিনি খুব দুষ্টু। আদি দুহাতে মুখ রেখে ঈশার লজ্জিত মুখটার দিকে চেয়ে রইল। খানিকক্ষণ পর বেশ রয়ে শয়ে বলল, মিষ্টি, তুমি খুব সুন্দর। ঈশা লজ্জা এবার লাল বেগুনি হতে থাকে। চট করে দাঁড়িয়ে হেঁটে যাওয়ার আগেই আদি তার হাত শক্ত করে টান দিয়ে ফেলে দেয় তাকে। ঈশা বিস্ময়ের রেশ কাটিয়ে না উঠতেই তার মুখের উপর পড়ে বোকা বোকা চাউনি ছেলেটির গরম নিঃশ্বাস। মেয়েটির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসলো। পাল্লা দিয়ে নেচে উঠল এক নতুন বধুর নতুন অনুভূতিরা। সে পরিচিত হলো স্বামী নামক মানুষটির স্পর্শের সাথে, পরিচিত হলো স্বামী নামক মানুষটির গরম নিঃশ্বাসের সাথে, পরিচিত হলো স্বামী নামক মানুষটির সেই মায়াময়ী চাহনির সাথে, পরিচিত হলো এক নতুন অনুভূতিদের সাথে। বার কয়েক শুকনো ঢোক গিলল সে। বিছানা আরো চেপে গেল। তখনও ছেলেটি সেই অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটি ভয় পেল। কে বলবে এই মানুষটি মানসিক রোগী? মনে হচ্ছে একজন সুস্থ সবল সুদর্শন একটি ছেলে, একজন স্বামী। মেয়েটি ছেলেটির দুই নয়নে তার দুই নয়ন মিলিয়ে জানতে চাইল। মেয়েটির নিজের উপর আবার রাগ লাগলো। সে কেন কথা বলতে গেল? ছেলেটি মেয়েটির কথা শুনে যেন চমকালো।
তার চাহনি হঠাৎ বদল ঘটল। মেয়েটির দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, সুন্দর কাকে বলে মিষ্টি? মেয়েটি যেন হতাশ হলো। আশ্চর্য, এটা জিজ্ঞেস করার জন্য এত কিছু? ছেলেটির বুকে হাত দিয়ে সরিয়ে দিতেই দফা চমকালো সে। বুকের ভিতর হৃদয় স্পন্দন সে স্পষ্টভাবে শুনতে পেল। চট করে হাত সরিয়ে নিল, বলল, ডক্টর সরুন। ছেলেটি বড় বড় চোখ করে তাকালো মেয়েটির দিকে, বলল, কেন? মেয়েটি অবাক হয়ে বলল, আমি কি এভাবে পড়ে থাকবো নাকি? আপনার জন্য খাবার আনতে হবে না? ছেলেটির আবারও বোকা বোকা প্রশ্ন, আমি সরলেই তুমি উঠতে পারবে? মেয়েটি মাথা নাড়ল, বলল, হ্যাঁ। ছেলেটি জেদ ধরে পড়ল, তাহলে আমি সরবো না, তুমি এভাবে থাকো, আমরা এভাবেই থাকি। ঈশা চোখে বিস্ময় নিয়ে বললে, আপনি সত্যি কি পাগল? আদি চোখ পিটপিট করে তাকাই। ঈশার চুল নিয়ে খেলতে খেলতে বলে, না, আমি ডক্টর, মিষ্টির বর। রান্নাঘরের তালা খুলে দিল মেয়েটির জোড়াজুড়িতে। আলিয়া বেগম ছেলে খাচ্ছে না দেখে মেয়েটির কথায় রাজি হলো। রান্নাঘরে সব জিনিস মেয়েটির নিজ হাতে পরিষ্কার পরিপাটি করলো। বাড়ির প্রত্যেকটা মানুষ আর চোখে দেখলো মেয়েটির কাজ। মেয়েটি জানালো আজ বাড়িতে খাওয়া দাওয়া হবে। বাড়ির কয়েকজন কাজের লোক তাকে আপন করে নিল, তার কাছে হাত লাগালো, তাকে বাজার করে এনে দিল। মেয়েটি কিছু মুহূর্তের জন্য ভুলে গেল এটি তার শ্বশুর বাড়ি। নিজের মতো করে সব রান্না করলো, বলল, আজকে আমার বউ ভাত হবে। তার কথায় কাজের লোক দুজন মিনু সগির হাসলো। ছানু তাদের দিকে রাগী চোখে তাকালো, তারা পাত্তা দিল না। তার যা রায়না তার কাজে হাত লাগানোর উদ্দেশ্যে বলল, আমি তোমার কাছ থেকে রান্না শিখবো ঈশা, শেখাবে? মেয়েটি হেসে মাথা নাড়ালো। রায়না খুশি হলো। মেয়েটি ইশারা করলো মিনুকে ডক্টরকে যাতে ড্রয়িং রুমে নিয়ে আসে। সারাদিন খালি এক রুমে বসে থাকে। মিনুকে যেতে হলো না, ডক্টর নিজেই নেমে এলো, ডাকলো, মিষ্টি মিষ্টি। তার সাথে তাল মিলিয়ে মিনিও ডেকে উঠল মিষ্টি মিষ্টি বলে। ছেলেটি থেমে গেল আলিয়ার সামনে এসে। ঈশা এগিয়ে আসতেই খেয়াল হলো আলিয়ার চোখে ভরে উঠেছে জল। ছেলের মুখে হাত বুলিয়ে বলল, আর বেটা, কখন সুস্থ হবে তুমি? কখন আবার মা বলে ডাকবে আমায়? আদি ছুঁড়ে ফেলে দিল আলিয়ার হাত, চেঁচিয়ে ডাকলো, মিষ্টি। সবাই তার আওয়াজে ভড়কে গেল। ঈশা লুকিয়ে পড়ল। খাবারের প্লেট হাতে নিয়ে এগোনোর আগে রেগেমেগে আগুন হলো আদি। রুমের জিনিসপত্র ভাঙচুর শুরু করলো। ঈশা প্রচন্ড অবাক হলো। টেবিলে খাবার রেখে লাইটটি খুঁজতে লাগলো, পেল না। কোথায় রেখেছে কে জানে। আদির পাগলামি বেড়ে গেল দ্বিগুণ। ঈশা আর কোনো উপায় দেখল না। অনেক চেষ্টা করেও থামাতে পারল না আদিকে। দরজার কাছাকাছি এসে দাঁড়ালো কয়েকজন। তারা আদির পাগলামি দেখে ভীতু সন্তুষ্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। হাসি খুশি শান্তশিষ্ট গম্ভীর চাপা রাগ দেখানো ছেলেটার কি রূপ, কি বাহার। মেয়েটি দৌড়ে গেল, ছেলেটিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, আর না ডক্টর, প্লিজ স্টপ। নরম হাতের স্পর্শ পেয়ে ছেলেটি থমকে গেল। হাত দুটোর দিকে একবার চেয়ে তারপর পিছু ফিরল। মেয়েটি ভয়ে কান্নারত অবস্থায় চোখ তুলে তাকালো ছেলেটির দিকে। পুরো মুখে কপালে ঘাম জমে উঠেছে ছেলেটির। ঈশা শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে বলল, কি হয়েছে? আপনি কেন এমন করছেন? আদি রেগে জবাব দিল, ওই মহিলা আমাকে ছুঁয়েছে কেন? গালে আঙ্গুল দেখিয়ে বলল, এখানে মুছে দাও, আমার এখানে ছুঁয়েছে। ঈশা অবাক হয়ে বলল, উনি আপনার মা ডক্টর। আদি এবার ঈশার হাত ছুঁড়ে ফেলল, বলল, এখানে মুছে দাও, নয়তো চলে যাও। ঈশা ভরকে গেল আদির কথায়। চট করে আলতো করে মুছে দিল। আদির দিকে তাকালো না, অন্যদিকে ফিরে বলল, বসুন, খাবেন। আদি ইশারার দিকে তাকিয়ে চুপচাপ ভালো ছেলের মতো বসে পড়ল। মিনি উড়ে এসে আদির হাতে বসলো, বলল, আদি ব্যাড বয়, ব্যাড বয়। ঈশা খাবার নিয়ে এসে আদির পাশে রাখলো, বলল, কে নিন, আমি ওইখানে আছি। আদি মাথা এলিয়ে ঈশাকে দেখার চেষ্টা করলো,
কিছু বলতে চেয়েও বলল না। ঈশা বিছানার এক কোণে বসে রইল। আদি খাবারের প্লেট ঈশার সামনে রেখে বলল, আমি খাবো না মিষ্টি। ঈশা জোরে আওয়াজ করে জানতে চাইল। কেন? আদি বাচ্চাদের মতো মুখ করে বলল, মিষ্টি খাইয়ে দেবে। ঈশা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো আদির দিকে। ছেলেটার প্রত্যেকটা কাজে কথায় কি মায়া জড়ানো। সে জড়িয়ে গেছে এই অল্প মুহূর্তে ছেলেটির সাথে। ছেলেটার কথার মায়ায় জড়িয়ে যাচ্ছে। ছেলেটার বোকা বোকা চাউনিতে সে হারিয়ে যাচ্ছে। ছেলেটার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস তার হৃদয়ে ছন্দ তুলছে, নাচছে। এই ছেলেটি তার স্বামী। কত কত আশা থাকে মেয়েদের এই স্বামীর সংসার নিয়ে। ঈশারও তো ছিল, কিন্তু তার বেলা অন্যরকম কেন হলো? ঈশা প্লেট হাতে নিয়ে চুপচাপ খাইয়ে দিল, কোনো কথা বলল না। আদি খেতে খেতে তাকালো, বলল, মিষ্টি খাবে না তুমি? ঈশা কোনো কথা না বলে তারপরও খাইয়ে দিতে লাগলো। আদি এবার খুব অসহায় হয়ে ডাকলো, মিষ্টি। ঈশা চোখ তুলে তাকালো, গলার স্বর উঁচু করে বলল। কি হয়েছে? আদি কেঁপে উঠল আর না খেয়ে চলে গেল। ঈশার রাগ উঠল খুব। রাগ না ভাঙিয়ে নিজেই রাগ করে চলে গেল। বাহ! প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই হঠাৎ তার মনে হলো, ডক্টরের তো সেন্স নেই। উনি কি বোঝে নাকি কিসে রাগ হয়, রাগ কি করে ভাঙাতে হয়? মেয়েটি দৌড়ে আবার রুমে চলে গেল। প্লেট রেখে ছেলেটির কাছাকাছি গিয়ে ডাকলো। ডক্টর শুনছেন? ছেলেটি ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে, বলল, মিষ্টি তুমি আমার সাথে আগের মতো কথা বলছো না কেন? ঈশা চমকে উঠল। ছেলেটির ছলছল চোখ দেখে সে ভরকে গেল। আপনা আপনি তার নিজের চোখ দুটো টলমল করে উঠল। আদি আবারও ডাকলো, মিষ্টি। ঈশা চোখ নামিয়ে আবারও চোখ তুলে তাকালো। ছেলেটির নাক টিপে দিয়ে বলল, আমি আপনার কে হই যে আমি রাগলে আপনার কষ্ট হবে? আদি এত বড় প্রশ্ন শুনে মিষ্টির দিকে অসহায় হয়ে তাকালো। ভেবে বলল, মিষ্টি আমার বউ, আমি তার বর। চোখ জমে থাকা অশ্রুজল নিজের গড়গড় করে গড়িয়ে পড়ল। এই প্রথম, একদম এই প্রথম সে তার স্বামী নামক মানুষটাকে ভাবতে জড়িয়ে ধরল। আদির সুরসুরি লাগলো, কিন্তু সে তারপরও কিছু বলল না। মিষ্টি যদি আবারও বলা বন্ধ করে দেয়। বেশ খানিক পর ঈশা ছেড়ে দিল আদিকে। নিজের কাছে নিজেই লজ্জিত হলো। দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ডক্টরের ডাকে ফিরে তাকালো না। ফোন কাঁপিয়ে কল এলো। মেয়েটি দৌড়ে ফোন হাতে নেওয়ার পর দেখতে পেল ফোনের ওয়ালে একটি নাম, রিপ্তা। মেয়েটি চিন্তায় পড়ে গেল। ফোন রিসিভ করে কানের দিতেই ভেসে উঠল উৎকণ্ঠিত কণ্ঠস্বর। ইস্যু কাল থেকে ফোনে পাচ্ছি না কেন, তোকে কি হয়েছে রে? মেয়েটি শুকনো ঢোক গিলে বলল। কই কিছু তো হয়নি। তুমি কেমন আছো? প্রবাস থেকে উত্তর এলো। তুই আমাকে চিন্তায় রেখে এখন জানতে চাচ্ছিস কেমন আছি? মেয়েটি হাসলো। বেশ খানিক কথা বলল। প্রবাস থেকে খানিকক্ষণ পর উত্তর এলো। মাকে দে তো, মায়ের ফোনে কল যাচ্ছে না। মেয়েটির এবার কলিজা শুকিয়ে গেল। ঋতু তো বিয়ের কথা জানে না, এখন মামিকে কোথায় পাবে সে? সে মিথ্যে বলল। রিবদা, আমি বাইরে এসেছি, মামিকে বলবো তোমাকে ফোন দিতে। ছেলেটি তাকে জেরা করলো, বলল, বাইরে কেন? বরদা নেই বাসায়? মেয়েটি বিরক্ত হয়ে বলল, তুমি আমাকে বেশি বেশি প্রশ্ন করো। আমি কি এখনো ছোট আছি? বড় হয়ে গেছি না? উপাস থেকে হাসির আওয়াজ আসে। বলে, আমি দেশে ফিরবো খুব তাড়াতাড়ি, তোকে বেশি বেশি প্রশ্ন করার দায়িত্ব নেব। কত বড় হয়েছিস দেখে নেব। ঈশা হাসে। হাসির সাথে তার কান্নাও আসে। এই একমাত্র মানুষ যে তাকে খুব করে বোঝে, খুব বেশি ভালোবাসে। ঈশাও একজন ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসে রিবদাকে। এই মানুষটার জন্যই সে এতদূর লেখাপড়া করতে পেরেছে। সেই মানুষটা তো জানলই না যে তার ঈশ্বর বিয়ে হয়ে গিয়েছে, ইস্যু বিক্রি হয়ে গিয়েছে। যদি জানতে পারে। ঈশা ফোন রেখে ফিরতেই দেখে ডক্টর দাঁড়িয়ে আছে। ঈশা মুখ বাড়িয়ে বলল, কি? আদি উত্তর দিল না, চুপচাপ রুমে চলে গেল। ঈশা পিছু পিছু গেল। আদি মুখ কালো করে চুপচাপ সোফায় বসে রইল। ঈশা পাশে গিয়ে বসতেই ঈশার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঈশার দিকে তাকালো না, মুখটা ঈশার কোলে গুছিয়ে দিল। ঈশা কেঁপে উঠল। নিজের অনুভূতিতে ছেয়ে গেল তার মন প্রাণ। আবারও এক নতুন অনুভূতিদের সাথে পরিচিত হলো সে। তার হঠাৎ মনে হলো এই মানুষটা খানিকক্ষণের জন্য
তার জীবনে এলো, খুব অল্প সময়ের জন্য এলো, আবার চলেও যাবে। সে স্ত্রী নয়, সে রক্ষিতা। ছেলেটি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন তার স্থান কি থাকবে এই বাড়িতে, নাকি এই ছেলেটার মনে কোথাও কি থাকবে? তাকে ভুলে যাবে না তো? ছেলেটির মাথায় চুল সে খামচে ধরল, অস্পষ্টভাবে উচ্চারণ করলো, না, ডক্টর শুধু আমার। আমি ডক্টরকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আমি ডক্টরের সাথে থাকবো। আদি খেয়াল করলো মেয়েটির হালকা কাঁপুনির সাথে কান্না। বহুক্ষণ পর আদি চোখ তুলে তাকালো মেয়েটির দিকে। মেয়েটির কান্নার কারণ জানতে চাইল না। মেয়েটির চোখ নামিয়ে তাকাতেই চোখাচোখি হয় চারটি চোখ। মেয়েটি একটু ঝুঁকে জিজ্ঞেস করে। কে? ছেলেটি একরাশ অভিমান নিয়ে বলে, মিষ্টি, তোমার কি আরো একটা আদি আছে? ঈশা অবাক হয়, কণ্ঠে নম্রতা এনে বলে, আদি তো একটাই হয়। আজিজ চৌধুরী এলেন ছেলের সাথে দেখা করতে। আদি আজিজকে দেখে কুকড়ে গেল। খাটের এক কোনায় চুপিসারে বসে রইল। আজিজ চৌধুরী ঈশাকে ধমক দিয়ে সরিয়ে দিল। ফোন এগিয়ে দিল আদির দিকে, বলল, আদি বেটা, দেখো কে ফোন করেছে। আইমি ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চাইছে। আদি নানা বলে উঠল। বিছানার কোনায় হাত পা গুটিয়ে বসে রইল। ঈশা বলল, বাবা, ওনাকে উত্তেজিত করে তুলবেন না। আমাকে দিন, আমি দিচ্ছি। আজিজ ধমক দিয়ে চুপ করিয়ে দিল। বলল, চুপ থাকো মেয়ে, বাবা ডাকবে না, স্যার ডাকবে, মনে থাকবে। ঈশার কথা শুনিয়ে দিতেই ইচ্ছে হলো, কিন্তু সাহসে কুলালো না। এ কেমন অবিচার তার সাথে? আদি জোরাজোরি করলেন, কিন্তু আদির সাথে পারলেন না। শেষমেশ ফোনের ওপাশে মেয়েটিকে বলল, আইমি, আদি কাউকে চিনতে পারছে না, তোমাকেও চিনতে পারবে না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঈশা স্পষ্ট শুনল ফোনের ওপাশের মেয়েটির কান্না। মেয়েটির কথাগুলো শুনতে পেল। আদি আমাকে ভুলে যেতে পারে না আঙ্কেল। আদি আমাকে ভালোবাসে। আদি কথা বলবে আমার সাথে। আপনি ফোনটা দিন প্লিজ। ঈশা চোখ তুলে তাকালো বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা ছেলেটির দিকে। খাটের পাশে আয়নায় চোখ রাখতেই সে দেখলো তার দু চোখ ভর্তি হয়ে উঠেছে জল। চোখ বন্ধ করার সাথে সাথেই তা গড়িয়ে পড়ল। তার কানে বেজে উঠল। আদি আমাকে ভালোবাসে। ঈশা নিজেই নিজেকে প্রশ্ন করলো, ভালোবাসা কি? ডক্টর ভালোবাসতেও জানে? ডক্টর কি আমায় শেখাবে কি করে ভালোবাসতে হয়? আজিজ চৌধুরী ছেলেকে এক পলক দেখে চলে গেল। ঈশাকে বোধহয় রোবট মনে করলো। সত্যি সে কেউ নয় এ বাড়ির, ওই ছেলেটাও কেউ নয়। সে দৌড়ে গেল আজিজ চৌধুরীর পিছু পিছু। বলল, ফোনটা আমায় দিন, আমি কথা বলিয়ে দেব। আজিজ চৌধুরী চমকালেন না, দিয়ে দিলেন ফোন। কি আশ্চর্য! ঈশার কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে এত? ঈশা ফোনটা হাতে নিয়ে পাশে বসলো ডক্টরের। আদি এতক্ষণ পর নিশ্চিন্তে বসলো। ডাকলো, মিষ্টি, ওই বাজে লোকদের তুমি এখানে আসতে দেবে না। ঈশার চোখে জলে ভরপুর, তারপরেও হেসে বলল, আচ্ছা, দেব না। আদি হাসে, বাচ্চাদের মতো কি সুন্দর হাসি। ঈশা অন্যদিকে ফিরে চোখ মুছে নিল। অনেকক্ষণ পর বেশ রয়েস হয়ে বলল, ডক্টর, আইমিকে ভালোবাসেন আপনি? আদি চোখ পিটপিট করে তাকালো। মিনি ডানা ঝাপড়াতে ঝাপড়ে বলে উঠল। আইমি, আইমি। আদি মিনির চোখ থেকে চোখ সরিয়ে মিষ্টির দিকে তাকায়। বুঝে হোক আর না বুঝে মাথা নাড়ায়। ঈশার শুকনো চোখ আবার জলে ভরে ওঠে। বহু কষ্ট নিয়ে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে, আপনার আইমি ফোন দিয়েছে আপনাকে, নিন কথা বলুন। আদি ফোনটা হাতে নেয়। ঈশার দিকে তাকিয়ে মিষ্টির চোখে কণ্ঠে কান্না দেখে সে নিশ্চুপ হয়ে যায়, কিছুই বলতে পারে না। ঈশার আওয়াজ করে বলে, কথা বলুন, আইমি বলে ডাকুন। এভাবে কি দেখছেন? আদি ফোনটা কানের পাশে চেপে ধরে ঈশার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ডাকে, আইমি। ঈশা চট করে অন্যদিকে ঘুরে দাঁড়ায়, ডুকরে কেঁদে ওঠে, দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। আদি ফোন হাতে নিয়ে ঈশার পিছু পিছু বের হয়, ডাকে, মিষ্টি, দাঁড়াও। ঈশা ডাক শোনে না। শানু মিনু দেখে ঈশার দৌড়ে ছাদে যাওয়া। আদি তাদের দেখে থেমে যায়, প্রচণ্ড রাগ সহিত ফোনটা ছুঁড়ে মারে তাদের দিকে। তারপর ঈশার পিছু পিছু দৌড়ে ছাদে চলে যায়। কান্না থামানোর বৃথা চেষ্টা চালায় ঈশা। একবারও থামে তো আর একবার কোথা থেকে এসে ভর করে। ছাদের রোলিং ধরে অবিরত কান্নায় যখন সে নিমজ্জিত,
তখন তার পেছনে এসে দাঁড়ায় একটি ছেলে। মেয়েটি তার উপস্থিতি টের পেয়ে চট করে চোখ মুছে নেয়, অন্যদিকে মুখ করে দাঁড়ায়। ছেলেটি কি বলবে খুঁজে পায় না। তার কানে বাজে আইমি আইমি। তার মাথায় যন্ত্রণা শুরু হয়, কিন্তু সে বলে না, শুধু অসহায় হয়ে ডাকে মিষ্টি। মিষ্টি তাকায় না তার দিকে। সে আবারও ডাকে মিষ্টি মিষ্টি। তারপরও ফিরে তাকায় না। সে তারপর বলে মিষ্টি, তুমি কাঁদছো? কেন কাঁদছো? ঈশা তার ফোলা ফোলা চোখ মুখ নিয়ে আদির সামনাসামনি এসে বলে, কোথায় কাঁদছি? আপনার জন্য। আমি কেন কাঁদবো? আপনার জন্য তো আইমি কাঁদছে। আদিকে চিন্তিত দেখা গেল। বলল, আইমি কেন কাঁদছে? মিষ্টি কি আমার মতো তার সাথেও রাগ দেখিয়েছে? বোকা বোকা কথা শুনে ঈশার হাসি পেলেও সে হাসল না। রাতের আলো আধারিতে দেখা গেল এক টুকরো চাঁদের ফালি। সে চাঁদের দিকে তাকিয়ে হাসল। কোথা থেকে বকুল ফুলের সুগন্ধ ভেসে উঠল। মেয়েটি তার পাশে বোকা বোকা চাউনি নিয়ে তাকানো ছেলেটির দিকে তাকালো। কাছাকাছি গিয়ে জানতে চাইল, আপনি আইমিকে ভালোবাসেন ডক্টর? ছেলেটি চুপচাপ চেয়ে রইল মেয়েটির মুখ পানে। চাঁদের আলোয় মেয়েটির মুখখানা খেয়াল করতে গিয়ে সে প্রশ্ন ফুলে গেল। কণ্ঠে আবার পরিবর্তন এনে বেশ সিক্ত কণ্ঠে জানতে চাইল, মিষ্টি, ভালোবাসা কাকে বলে? সকাল সকাল ঘুমে ব্যাঘাত ঘটল আদির। সে বিরক্ত নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। ঈশা হেসে আর একটু দুষ্টুমি শুরু করলো। আদির দিকে ঝুঁকে তার চুল দিয়ে আদির কানে সুরসুরি দিয়ে বলল, ডক্টর, ফ্রেশ হয়ে না খেয়ে আবার ঘুমাচ্ছেন? উঠুন। আদি মিষ্টি কণ্ঠস্বর শুনে দু চোখ দুটো পিটপিট করে তাকালো ঈশার দিকে। আলু থালু হয়ে বলল, আর একটু ঘুমাবো। তুমি ভালো না মিষ্টি। ঈশা আবার হাসলো, বলল, আপনি পায়েস খাবেন বলেছিলেন। আমি আজকে কত কষ্ট করে বানিয়েছি। আগে চট করে উঠে এসব খেয়ে নিন, তারপর পায়েস খাবেন, না হলে দেব না। আদি চট করে উঠে পড়ল, চোখ কসলাই বলল, মিষ্টি, আমার পায়েস। ঈশা আওয়াজ করে হেসে দিল। আদির দিকে ঝুঁকে জানতে চাইল। জানতে চাইবেন না পায়েস কাকে বললে? আদি মাথা চুলকালো, আবার ধপ করে বিছানায় শুয়ে পড়ল। ঈশা অবাক হয়ে বলল, কি হয়েছে ডক্টর? আবার শুয়ে পড়লেন কেন? আমরা আজকে এক জায়গায় যাব না? আদি বালিশে মুখ গুজে বলল, আমি কোথাও যাব না, কোথাও না। ঈশার রাগ লাগলো, তারপরেও শান্ত কণ্ঠে বলল, আচ্ছা যাইন না, কিন্তু পায়েস খাবেন না? আদি এক চোখে ঈশাকে দেখার চেষ্টা করে বলে, প্রমিস করো কোথাও নিয়ে যাবে না, তাহলে খাবো। ঈশা হতাশ হয়ে বলল, প্রমিস কি ডক্টর? উঠবেন নাকি আমি চলে যাব? আদি চোখ মুখ কুচকে উঠে পড়ল। ডিম পাউরুটি কলা দেখে বলল, আমি এটা 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 খাবো না। ঈশা রাগী চোখে তাকালো। আদি আবারও বলল, আমি শুধু পায়েস খাবো। মিনি উড়ে এলো আদির কাঁধে বসে পড়ল, বলল, আমি খাবো, আমি খাবো। ঈশা মিনমিন করে বলল, হয়েছে, ভাগ বসানোর জন্য চলে এসেছে। তুমি শুধু পাউরুটি খাবে মিনি। মিনি উড়ে ঈশার কাঁধে বসলো, বলল, মিষ্টি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। ঈশা আবার হাসলো, বলল, ডক্টরকে বলো ব্যাড বয়, ডক্টর খেতে চাইছে না তাই। মিনি যা ডানা থাপড়াতলো, বলল, আদি মিষ্টি ব্যাড ফ্রেন্ড। আদি কপালে ভাঁজ ফেলে তাকালো। ঈশা মিনির কথা শুনে আওয়াজ করে হাসলো। আদি পায়েস খেতে খেতে বলল, মিষ্টি, আমি আজ থেকে শুধু পায়েস খাবো, ঝাল খাবো না, মিষ্টি ছাড়া কিছুই খাবো না। ঈশা শুনিও না শোনার ভান করে বলল, ডক্টর, আপনার শরীর সুস্থ রাখার জন্য এসব খেতে হবে। আপনাকে ডক্টর ডিম দুধ খেতে বলেছে, অথচ আপনি এসব কিছুই খাচ্ছেন না। শরীর সুস্থ থাকলেই তো মন ভালো থাকবে, তাই না? আদি অসহায় হয়ে তাকিয়ে থাকলো মিষ্টির দিকে। ঈশা নিজের মাথায় চাপ্পড় মেরে বলল, আমি এসব কাকে শোনাচ্ছি? ধুর। আদির রুমের দিকে এগোতেই রায়নাকে থামিয়ে দিয়ে আলিয়া বলল, আদির রুমের দিকে কোথায় যাচ্ছ রায়না? রায়না কাচুমাচু করে দাঁড়ালো, বলল, মা, আসলে ঈশার সাথে একটু গল্প গুজব করতে যাচ্ছিলাম, একা একা বোর হচ্ছি। আলিয়া আবারও ধমক দিলেন। তোমাকে দেখলে আদি রেগে যাবে না? তুমি তারপরও যাচ্ছ? রায়না আমতা আমতা করলো, বলল, আচ্ছা, যাব না মা। রায়না মাথা নামিয়ে চলে গেল। ঈশা পেছনের দাঁড়ানো অবস্থায় সবটা শুনল। আলিয়া পিছু ফিরতেই ঈশাকে বলল, আদিকে রাজি করিয়েছ? যাবে বলেছে?
ঈশা অবাই দিয়ে বলল, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি ওনাকে ঠিকই ডক্টরের কাছে নিয়ে যাব। হাঁপ ছাড়লো আলিয়া। ঈশার দিকে তাকালো। মেয়েটা প্রতি মনে মনে বেশ কৃতজ্ঞ সে। ঈশা আদিকে ছাদে নিয়ে যায়, চেয়ারে বসিয়ে দেয়, বড় সাইজের কালো কাপড় এনে গায়ে জড়িয়ে কাঁধের দিকে গিঁট বেঁধে দেয়। আদি ভ্রুকুঞ্চন করে বলে, মিষ্টি কি করছো? ঈশা হাসলো, হেসে বলল, এভাবে ভালো ছেলের মতো বসে থাকুন, নাপিত মামা আসবে আর চোর কেটে দেবে। আদি উঠে পড়ল, বলল, না না মিষ্টি, আমি কারোর সাথে কথা বলবো না। ঈশা রাগ দেখালো, আবার হেসে দিল, তারপর বলল, কথা বলতে হবে না, চুপচাপ বসে থাকবেন, না হলে আমি খুব রেগে যাব, কথা বলবো না। আদি বসে পড়ল, মাথা নিচু করে রাগ করার মতো করে বলে, আচ্ছা ঠিক আছে। ঈশা অন্যদিকে মুখ করে হাসলো। নাপিত আসলে আদি চুপচাপ বসে রইল, অন্যবারে চিৎকার চেঁচামেচি করলো না। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে আলিয়া আর আজিজ চৌধুরী দেখতে লাগলো আদির কাণ্ড। আদি চুল কাটা অবস্থায় ডাকলো, মিষ্টি তুমি কাটবে না? ঈশা মাথা নাড়িয়ে বলল, কাটবো, এখন না, আগে আপনি কেটে নিন। আদি আবারও বলল, মিষ্টি আমার গলায় চুলকাচ্ছে। নাপিত মশাই বলল, কাটা চুল পড়েছে তাই এখনই হয়ে যাবে, আর একটু নড়াচড়া করলে কাটবো কিভাবে বাবু? ঈশা চোখ দিয়ে ইশারা করে বলল, চুপ থাকতে। আদি আবারও রাগ করলো, আজ সে মিষ্টির সাথে কম কথা বলবে, আরেকবার ধমক দিলে একদম বলবে না। চুল কাটা শেষ হলো, আদি ছুটে আসলো ঈশার কাছে, বলল, মিষ্টি এখানে আর থাকবো না, বাজে লোকগুলো ওই দেখো লুকিয়ে দেখছে। ঈশা হাড় ঘুরিয়ে তাকালো, বলল, ওনারা আপনার বাবা মা, আপনাকে খুব ভালোবাসে। আদি রাগ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। ঈশা বলল, আপনি উঠে এলেন কেন? আরো কাজ বাকি, শেভিং করতে হবে না? আদি মাথায় চুলকালো, বলল, না আর করব না, কিছুই করব না, তুমি ভালো না মিষ্টি। ঈশা অন্যদিকে মুখ করে বলল, ঠিক আছে, আপনিও আমার সাথে আর কথা বলবেন না। আদি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো ঈশার উপর, বলল, একটুখানি করব শুধু, হ্যাঁ? ঈশা তাকালো, বলল, আচ্ছা ঠিক আছে। নাপিত মশাইকে বলল। মামা ক্লিন শেভ করিয়েন না। নাপিত হেসে মাথা নাড়ালো। আদি আর চোখে ঈশার দিকে তাকিয়ে বলল, মিষ্টি তুমি করবে না? ঈশার প্রচন্ড হাসি পেল। সে হেসে ওঠার আগেই নাপিত আগে হেসে উঠল। ঈশাও তাল মেলালো। আদির প্রচুর রাগ উঠল, সে তারপরও কিছু করলো না। মিষ্টি যদি আবার কথা না বলে। ঈশা আর চোখে রেগে লাল হওয়া মুখটা দেখে লুকিয়ে হাসলো। ওয়াশরুমে শাওয়ার নেওয়ার জন্য ঢুকিয়ে দিতেই আদি চেঁচিয়ে উঠল, মিষ্টি ওখানেও ছিলে, এখানেও থাকবে, আমি তোমার সব কথা শুনেছি, তুমিও শুনবে। ঈশা অবাক হলো, বলল, এটা কোনো লজিক হলো ডক্টর? আপনি কি বাচ্চা? আদি সাবান গায়ে বেরিয়ে আসলো। ঈশা চোখ বন্ধ করলো, চেঁচিয়ে বলল, ডক্টর এভাবে কেউ সামনে আসে? আদি মজা পেল। সাবানের ফেনা ঈশার দিকে ছুঁড়ে মেরে বলল, কিভাবে এসেছি মিষ্টি, তুমি ভয় পেয়েছো? ঈশা আদিকে ঠেলে ঢুকিয়ে দিল ওয়াশরুমে, বাথটবে বসিয়ে দিয়ে বলল, ডক্টর চুপচাপ গোসল সেরে আসুন, আমি ওইখানেই আছি। আদি হাত ধরে রাখলো, পানির ছিটকে দিল ঈশার মুখে, তারপর আওয়াজ করে হেসে দিল, বলল, পানি দিচ্ছি তোমাকে মিষ্টি, ভালো না? ঈশা ক্লান্ত হলো, হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, চটজলদি আসুন, আমি আছি। আদি বামে ডানে মাথা নাড়ালো। ঈশা হেসে বেরিয়ে এলো। গোসল সেরে বেরিয়ে এলো আদি, চুল বেয়ে টপ টপ পানি পড়ছে। ঈশার দিকে এগিয়ে এসে বলল, মিষ্টি আমার শেষ, তুমি করবে না? তুমি তো ভিজে গিয়েছো। ঈশা পাঞ্জাবি হাতে নিয়ে বলল, আপনি পাঞ্জাবি পরেছেন? আদি মাথা নেড়ে বলল, না। ঈশা ঘাড় ঘোরালো, উদম গায়ে আদিকে দেখে মাথায় হাত দিল। আপনি পাঞ্জাবি পরুন, না পরে দাঁড়িয়ে আছেন কেন? আদি হাসলো, বলল, মিষ্টি এটাও পানিস। পাঞ্জাবি পরে ঈশার সামনে এসে বলল, মিষ্টি চুল মুছে দাও। ঈশা তোয়ালে নিয়ে চুল মুছে দিতে দিতে বলল, আমি তো আপনার কাজের বেটি, মিষ্টি এটা করে দাও ওটা করে দাও। আদি মিষ্টি করে হাসলো, বলল, তুমি কাজের বেটি? ঈশার রাগ উঠল, তারপরে চুপ থাকলো। তোয়ালা নিয়ে চলে যাওয়ার জন্য সে পা বাড়ালো। আদি তার দুহাত দিয়ে আষ্টে ফিষ্টে ধরল ঈশাকে। আকস্মিক ঘটনায় ঈশা হকচকিয়ে গেল, বুকের ভেতর ধুকপুক শুরু হলো। ঠান্ডায় স্পর্শ লাগতেই সে শিউরে উঠল।
আদি দুষ্টু হেসে আধ ভেজা চুলগুলো এদিক ওদিক নাড়ালো যাতে ঈশার মুখে পানি পড়ে। ঈশা চোখ বন্ধ করে রইল, বিড়বিড় করে বলল। ডক্টর ছাড়ুন। আদি চুল ঝাড়তে ঝাড়তে বলল, আর রাগ করবে বলো? ঈশা মাথা নাড়িয়ে বলল। না, আর করব না। আদি বলল, আমার দিকে তাকিয়ে বলো, না হলে মানবো না। ঈশা নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিল, আদিকে পিছু করে দাঁড়িয়ে বলল। আপনি পথ ছাড়ুন ডক্টর, আমি যাব, জেদ করবেন না। শীতল অনুভূতিতে ছেয়ে গেল তার মন এক অন্যরকম স্পর্শে, যে স্পর্শের সাথে সে নতুন করে পরিচিত হলো। সে ডক্টরকে পিছু করে দাঁড়িয়ে রইল, কিঞ্চিত হাসলো। আদি মাথা চুলকালো। মিষ্টি কি আবার রাগ করেছে? সে মিথ্যে বলল, সরেছি মিষ্টি, যাও। ঈশা সাথে সাথে পিছু ফিরতেই আবার দেখে সেই মায়াবী মুখটার সাথে বাচ্চামো চোখ দুটোতে খেলা করছে দুষ্টমি। চোখের প্রগাঢ় চাহনিতে রয়েছে মিষ্টির প্রতি এক তার অফুরন্ত ভরসা। ঈশা পিছু চাপলো, বলল, ডক্টর এভাবে তাকাবেন না, আপনি ভালো না। আদির কষ্ট লাগলো, মাথা নিচু করে বলল, ঠিক আছে তাকাবো না, তুমি রাগ করো না। ঈশা নিচু করে রাখা মুখটার দিকে তাকিয়ে হাসলো, একটু আওয়াজ করে বলল, রাগ? আদি মাথা তুলল, সাথে সাথে খুব সুন্দর হাসি দিল। মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, না মিষ্টি, আমি রেগে নেই। ঈশা অবাক হলো, বাঁধন একটুখানি আলগা হলে সে আদির মুখের দিকে তাকিয়ে বলল, আজ আপনার কি হয়েছে ডক্টর? আদি কিছু বলল না, শুধু বলল, মিষ্টি তোমাকে আমি কিছু জিজ্ঞেস করব। ঈশা কৌতূহল নিয়ে বলল, কি? আদি কিছু একটা ভাবতে লাগলো। ঈশা তার মুখ পানে চেয়ে রইল। আজ অন্যরকম লাগছে ডক্টরকে, চুল ছাটার ফলে পরিপাটি লাগছে, একদম বর্বর লাগছে, মিষ্টির বর। ঈশা তাড়া দিয়ে বলল, ডক্টর এখনো ভাবা শেষ হয়নি? আদি ঈশার কথা শুনে চোখ নিমন্দ করলো ঈশার দিকে, অদ্ভুত দৃষ্টি দিয়ে চেয়ে রইল মিষ্টির দিকে। ঈশা শুকনো ঢোক গিলল। আদির মন কেমন করা চাউনি থেকে চোখ সরিয়ে নেওয়ার আগেই আদির প্রশ্নে সে মারাত্মকভাবে আহত হলো। অবাক করা চাউনি নিয়ে সে প্রশ্ন ছুড়ল, কি বললেন ডক্টর? আদি তার দিকে তাকিয়ে আবারও বলল, কাজের বেটি কাকে বলে মিষ্টি? ঈশা আদিকে ছেড়ে গটগট পায়ে হেঁটে বেরিয়ে এলো ঘর থেকে। এটা কোনো প্রশ্ন হলো? আর কোনো প্রশ্ন পাননি ডক্টর? আদি হাসতে হাসতে বিছানায় ঢলে পড়ল। আলিয়া আর আজিত চৌধুরী আদির হাসির আওয়াজ শুনে হাসলেন। কতগুলো দিন পর ছেলে এভাবে হাসছে। মিনি উড়ে উড়ে বলতে বলতে লাগলো, আদির নাটি বয়, নাটি বয়। আদি মিনির কথা শুনে আবারও হাসলো। হাসতে হাসতে তার মাথার যন্ত্রণা আবার শুরু হলো। সূর্য ডুবতেই সন্ধ্যা তার ধাপি নামিয়ে দিল। কালো কার এসে থামলো ঈশার সামনে। আদি ঈশার দিকে তাকালো, বলল, মিষ্টি আমরা ঘুরবো? ঈশা বলল, হ্যাঁ, ঘুরবো ফিরবো। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন, আমি ওইদিকে বসছি। আদি চট করে তার হাত ধরলো, বলল, মিষ্টি তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? ঈশা চোখ বন্ধ করে হতাশ সুরে বলল, আমি আপনার পাশেই বসবো, আপনি এইদিকে বসুন, আমি ওই দিকে বসছি। আদি জেদ ধরল, আগে তুমি বসো তারপর আমি বসবো। ঈশা হাত নেড়ে বলল, আচ্ছা বাবা ঠিক আছে। ঈশা বসে পড়ল। আদি বসলো না। ঈশা বলল, কি হয়েছে ডক্টর? আদি মাথা নিচু করে রাগ করে বলল, তুমি আমাকে বাবা বলেছ? ঈশা হাসতে হাসতে গাড়ির সিটে হেলে পড়ল। আদিকে টেনে গাড়িতে বসিয়ে দিল, বলল, আপনি আমার বাবা না, বর, বুঝলেন ডক্টর? আদি ভাবনায় মশগুল হলো, কিছু একটা বুঝে হাসলো। ড্রাইভার এসে গাড়ি স্টার্ট দিল। আজিজ চৌধুরীও তাদের পিছু নিল। গাড়ির জ্যামে আটকা পড়ল গাড়ি। আদি গাড়ির কাজ ভেদ করে মুখ বের করে এদিক ওদিক তাকালো, বলল, মিষ্টি ওই দেখো কতগুলো গাড়ি। ঈশা হাসলো নীরবে। তাদের সামনে এসে দাঁড়ালো একটি গাড়ি। গাড়িতে অসুস্থ মেয়েটি মাথা রাখলো ছেলেটির কাঁধে। ছেলেটির চোখ মুখ হে একরাশ দুশ্চিন্তা। আদি ঈশা দুজনেই দেখলো। গাড়ির জ্যাম ছাড়লে গাড়ি আবারও চলতে শুরু করলো। আদি ঈশার মুখের দিকে তাকালো। এভাবে তাকাতে দেখে চোখ অন্যদিকে ফিরিয়ে নিল ঈশা। আদি রাগ করলো, অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আমার কাঁধে কি ময়লা পড়েছে? ঈশা চট করে আদির মুখের দিকে তাকালো, কিছু না বুঝে বলল, ময়লা কেন পড়বে ডক্টর, ঠিকই তো আছে।
আদি অভিমানী চোখে তাকায় ঈশার দিকে। ঈশা তারপরও কিছু বুঝলো না। যখন আদি দূরে সরে বসলো, তখন ঈশা হেসে উঠল। সে জোরে আওয়াজ করে হেসে দিল। নিজের হাসির জন্য নিজেই লজ্জা পেল। আদির পাশে গিয়ে আদির কাঁধে মাথা রাখলো এবং বলল, এই তাহলে রাগের কারণ? আদি মিষ্টি করে হাসলো। ওই ছেলেটার মতো করে মিষ্টিকে জড়িয়ে ধরতে চাইল। হাত আটকে গেল। ঈশা মুখ তুলে বলল, কি? আদি হেসে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, কিছু না। ঈশা বাহুতে স্পর্শ করে কেঁপে কেঁপে উঠল। লজ্জায় নাকের পাটা লাল হলো তার। আদির বাহু ছেড়ে এবার বুকে মাথা রাখলো। সময়টাকে এখানে স্থির করিয়ে দিতে মন চাইল তার। এত প্রশান্তির জায়গা বোধহয় আর কোথাও নেই। কিছুক্ষণ পর আদি নড়ে চড়ে উঠল। গলা খাঁকড়ে দিয়ে বলল, মিষ্টি, আমার সুরসুরি লাগছে। ঈশা সাথে সাথে দূরে সরে পড়ল। গাড়ির কাছ দিয়ে মুখ বের করে দিল। আনমনে নিজে নিজে হাসতে লাগলো। ভুলে গেল কিছুক্ষণের জন্য সে একজন রক্ষিতা। আদি সোজা হয়ে বসে বলল, মিষ্টি ভালো না, সুরসুরি দিয়েছ কেন? ড্রাইভারের পাশে খাঁচার ভেতর থাকা মেলিতা শুনল। সে ডেকে উঠল, মিষ্টি নাটিকাল নাটিকাল। আইমির কথা অনুযায়ী আদিত্য চৌধুরী আইমির চাচু নিউরোলজিস্ট মিস্টার ইমদাদের চেম্বারে নিয়ে গেল আদিকে। আদির চোখের আড়ালে থাকলেন পুরোটা সময় আদিত্য চৌধুরী। ফোনে কথা বললেন ঈশার সাথে। চেম্বারে ঢুকে পড়ার সাথে সাথে আদি রেগে গেল। ঈশার হাত ছুড়ে ফেলে বলল, মিষ্টি, আমি থাকবো না এখানে, চলে যাব। ঈশা সান্ত্বনা দিয়ে বলল, আমিও চলে যাব, আপনি কিছুক্ষণ শান্ত হয়ে বসুন। আদি মাথা নিচু করে ঈশার শাড়ির আঁচল টেনে ধরল। বলল, না, এখন যাব। ঈশার পাশে থাকা মিনি ডেকে উঠল। আদি ব্যাড বয়, আদি ব্যাড বয়। আদি চেঁচিয়ে উঠল। বলল, আমি ব্যাড বয় নয় মিনি। ঈশার পরিস্থিতি সামলানোর জন্য বলল, ঠিক আছে, আপনি আর কথা বলবেন না আমার সাথে, আমিও বলবো না। বেশ রাগ নিয়ে বলে বসে পড়ল ঈশা চেয়ারে। ডক্টর ইমদাদ হাসলেন। আদি চুপচাপ মুখ কালো করে ঈশার দিকে তাকালো। ঈশার মুখের কাছাকাছি গিয়ে তাকালো। ঈশা মুখ অন্যদিকে ফিরিয়ে রাখলো। আদি চুপচাপ ধপ করে বসে পড়ল চেয়ারে। বলল, ঠিক আছে, আমি কোথাও যাব না মিষ্টি। ঈশা আড়ালে হাসলো। ডক্টর ইমদাদও হাসলো। ঈশাকে বলল, আপনি পেশেন্টের ওয়াইফ হন? ঈশা মাথা নাড়িয়ে বলল, জি। ইমদাদ অবাক হয়ে বললেন, কিন্তু মিস্টার আজিজ তো অন্যরকম বলেছেন। ঈশা তাড়া দিয়ে বলল। আমরা কাজের কথায় আছি ডক্টর। ডক্টর ইমদাদও তাড়া দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার আগে রিপোর্টগুলো দেখেছি। ভয়ানক রকম অ্যাক্সিডেন্ট, ওনার অতীতের সব স্মৃতি নষ্ট হয়ে গেছে। মানে ট্রান্সিয়েন্ট গ্লোবাল অ্যামনেশিয়া বোঝা একটু কষ্টসাধ্য। এক্ষেত্রে রোগী কিছুক্ষণের মধ্যে খুব বিচলিত, উত্তেজিত হয়ে যায়। সেই সময় তার আচরণে অনেক পরিবর্তন আসে এবং সে অস্বাভাবিক ব্যবহার করতে থাকে। কয়েক ঘন্টা পর সে একদম আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং এটাকে দারুণ সে কি করেছে সবকিছু ভুলে যায়। তার মস্তিষ্ক এই সময়টুকুর কোনো স্মৃতি থাকে না। ঈশা মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিক বলেছেন, উনি মাঝে মাঝে এমনটাই করেন। ডক্টর ইমদাদ আবারও বললেন, মিস্টার আদির হিমোক্যাম্পাসেও প্রচণ্ড আঘাত লেগেছে, যা রিকভার করতে খানিকটা সময় তো লাগবেই। হিপোক্যাম্পাস স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিপোক্যাম্পাস যতদিন না ঠিকঠাক হবে ততদিন আদি নতুন স্মৃতি সংরক্ষণ করতে পারবেন না। মানে এই যে এখনকার কোনো কিছুই তার মনে থাকবে না। হিপোক্যাম্পাসে আক্রান্ত লাগার আগে যা ছিল তা মনে আসবে, কিন্তু তারপরও সবকিছু মনে থাকবে না। ঈশা অবাক হলো। এসব কি বলছেন ডক্টর? উনি আমাকে ভুলে যাবেন সুস্থ হলে? ডক্টর ইমদাদ অবাক হলেন, বললেন, আপনাকে উনি অ্যাক্সিডেন্ট হওয়ার আগে থেকে চিনত না? ঈশা টলমলে চোখ নিয়ে বলল, না। ডক্টর ইমদাদ চিন্তিত হয়ে তাকালেন, বললেন, মিস্টার আজিজের কথায় মিল পাচ্ছি। তার মানে আপনাকে আদিকে সুস্থ করে তোলার জন্য কেনা হয়েছে? কিনা হয়েছে কথাটা বিষাক্ত তীর হয়ে বিঁধল ঈশার কানে। সে সাথে সাথে চোখের জল ছেড়ে দিল। ডক্টর ইমদাদের মায়া হলো। কতটুকু বয়সী বা হবে মেয়েটার? তারও তো এটুকু বয়সী একটি মেয়ে আছে, যে কিনা বাবাকে আইসক্রিম আনার জন্য আবদার করে। ঈশার কান্না দেখে আদি ফড়কে গেল। টেবিলের সব ফাইল ছুঁড়ে মারল। টেবিল ক্লক ছুঁড়ে ফেলল। ডক্টর ইমদাদ কোনো উপায় দেখল না।
ঈশা হকচকিয়ে গেল। আদিকে আষ্টে পিষ্টে ধরে ফেলল। আদি ঘেমে একাকার, চোখ দিয়ে আগুন ঝরছে। তার মতে ডক্টর ইমদাদ ঈশাকে বকা দিয়েছে। কেন বকা দেবে? মিনি ভয়ে চুপসে গেল। আস্তে করে বলল। আদি কাম ডাউন, কাম ডাউন। ঈশা আদিকে শান্ত হতে বলল। আপনি এরকম করলে আমি আরও কাঁদবো। আদি চুপ হয়ে গেল, বলল, আমি চলে যাব। ডক্টর ইমদাদ হাঁপ ছেড়ে বাঁচল, বলল। ওনাকে কন্ট্রোল করার জন্য কি ইউজ করেন? ঈশা ব্যাগ থেকে লাইটটি অন করলো, ডক্টরকে দেখালো, বলল এটি। ডক্টর ইমদাদ অবাক হয়ে বললেন, এই লাইটটি তো চোখের জন্য খুবই মারাত্মক। কে ইউজ করতে বলেছে এটি? ঈশা বলল, আমি তো জানি না, আমাকে দিল। আমি একবার ইউজ করেছি মাত্র। ডক্টর ইমদাদ বারণ করলেন, বললেন। এটি যাতে দ্বিতীয়বার ইউজ না করে। ঈশা মাথা নাড়ালো। ডক্টর ইমদাদ একটি ডায়াগনস্টিক চেক আপ দিলেন, বললেন, এমআরআই চেক আপ করিয়ে আমাকে রিপোর্ট দেখাবেন। পুষ্টিকর খাবার খাওয়াবেন, উত্তেজিত করাবেন না। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। রিপোর্ট দেখে বাকি সিদ্ধান্তটা আমি মিস্টার আজিজকে জানিয়ে দেব। ঈশা চুপচাপ মাথা নাড়ালো। আদি চট করে উঠে পড়ল, বেরিয়ে পড়ল চেম্বার থেকে। বেশ নির্জন একটি জায়গায় এসে আদি বলল, মিষ্টি, বাসায় যাব। ঈশা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদির দিকে। আদিও চেয়ে রইল, বলল, কি? ঈশা চোখ মুছে নিল। বেশ খানিকক্ষণ পর বেশ রয়েস হয়ে বলল, আপনি আমায় ভুলে যাবেন ডক্টর? তার কণ্ঠে স্পষ্ট কান্না। আদি বোধ হয় টের পেল, সে বুঝে পেল না মিষ্টি হ্যাঁ বললে খুশি হবে নাকি না বললে খুশি হবে। খাঁচার ভেতর মিনি ডানা ঝাঁকাল, ডেকে উঠল। আদি মিষ্টি, আদি মিষ্টি। ঈশা আদির মুখের দিকে আবারও তাকালো, বলল, বললেন না ডক্টর, ভুলে যাবেন আমায়? আদি এখনো বুঝলো না কি বলবে। আচমকায় মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, মিষ্টি, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। যদি যাও আমি চলে যাব। ঈশা অবাক হলো, সে ভুলে গেল কথা বলতে। তার চোখের তপ্ত জল গড়িয়ে পড়ল আদির পিঠে, পাঞ্জাবি ভিজে গেল, কয়েক ফোঁটা পড়ল কে জানে। ঈশা হিচকি উঠল, বলল, আপনি আমায় ভুলে যাবেন না ডক্টর। যদি যান তাহলে আমিও আপনাকে ভুলে যাব। আদি মুখ তুলে তাকালো ঈশার দিকে, একরাশ অভিমান নিয়ে বলল, না মিষ্টি, এভাবে নয়। বলবে আদি, যদি ভুলে যায় মিষ্টি কখনো ভুলবে না। বলো বলো। ঈশা অবাক হয়ে তাকালো আদির দিকে, সাথে সাথে আবারও তার চোখের জল দৃশ্যমান গড়িয়ে পড়ল গাল পেয়ে। বলল, এ কেমন জেদ ডক্টর? আপনি এ কেমন সত্য দিচ্ছেন? বেনি ডানা চাপটালো, বলতে লাগলো, ভুলবে না, আদিকে ভুলবে না, মিষ্টি ভুলবে না। ঈশার কান্নার আওয়াজ এবার দ্বিগুণ হলো। সে এক পাশ থেকে দেখল, শুধু কেঁদেই গেল। আদি চোখের জলগুলো মুছে দিল, বলল, মিষ্টি, আমার রাগ উঠছে কিন্তু। ঈশা কান্না চোখে দেখলো আদির চোখ লাল। সে কান্না থামালো। মিনি বলে উঠল, মিষ্টি, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। গানের শুরুর মতো করে আবার ডাকলো। আদি মিষ্টি, আদি মিষ্টি। লাল পাড়ের হলুদ শাড়ি, মাথার চুলগুলো হাত খোপা করা, একগাছি চুল এসে পড়েছে মেয়েটির মুখের সামনে। রান্নায় ব্যস্ত সে, যদিও ডক্টর, মিনু আর সগির ছাড়া কেউ সে রান্না খায় না, বাইরে থেকে আসা খাবার খায়। মেয়েটির রান্নার কাজে সাহায্য করছে মিনু। বয়স 40-এর দিকে হবে। মেয়েটি ভালোবেসে ডাকে মিনু মা। মেয়েটি যখন রান্নায় ব্যস্ত তখন রান্নাঘরের দরজার সামনে এসে থেমে যায় ছেলেটি। মিনুকে দেখে থমকে চায়, আর এগোতে চায় না। কিঞ্চিত রাগ ওঠে তার। হাতের তালুতে থাকা মিনি ডাক দেয় মিষ্টি। আদি মিনির থেকে চোখ সরিয়ে তাকায় রান্নায় ব্যস্ত মিষ্টির দিকে। মিনু চমকে ফিরে তাকায়, মিষ্টি ফিরে তাকায় না। সে না ফিরেই বলে, মিনি, ডক্টরকে একা রেখে চলে এসেছো? মিনি ডাকে। আদি, আদি। মিষ্টি এবার ঘাড় ঘুরিয়ে ফিরে তাকায়। আদি আর মিনিকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসে, বলে, মিনুমা, তোমাদের সবাইকে দেখলে ডক্টর রেগে যায় কেন? মিনু ভয়ে ভয়ে জবাব দেয়, যাদের আগে চিনত তাদেরকে দেখলেই এমনটা করে, যাদের চিনত না তাদের আপন করে নেয়। ঈশা জোরালো শ্বাস নিল, মিনুর দিকে তাকিয়ে বলল, ডক্টর যখন ভালো হয়ে যাবে তখন সবাইকে চিনতে পারবে, তাই না? মিনু খুশিতে বলল, হ্যাঁ, কেন চিনবে না?
ঈশা চোখ নিচে নামিয়ে কাজে ব্যস্ত হয়ে বলে। সবাইকে চিনবে, শুধু আমাকেই চিনবে না। আদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন দেখলো মিষ্টি তাকে আসতে বলছে না, তখন সে রেগে গেল। ধমক দিয়ে মিনিকে বলল, মিনি যাও, তুমি আমার কাছে আসবে না। মিনি আদির রাগ বুঝে গেল। মিষ্টি বলে ডেকে উড়ে মিষ্টির কাছে চলে এলো। মিষ্টির কাঁধে বসে আদিকে বকা দিল। আদি ব্যাড বয়, আদি ব্যাড বয়। আদি আবারও রেগে এলো। মিষ্টি তার দিকে ফিরল, কিন্তু কিছুই বলল না। মিষ্টি কয়েকদিন ধরে তার সাথে কম কথা বলছে, কম হাসছে, কিন্তু কেন? আদির পাগলাটে মাথায় কিছুই ঢুকবে না। তার প্রচুর রাগ হয়। তার চোখের কোণায় রাগের আভাস দেখে মিনু ভরকে যায়। চলে যাওয়ার জন্য তো আদির পাশ ঘেঁষে যেতে হবে, তাও সাহস হচ্ছে না তার। আদি রাখলে প্রচণ্ড ভয়ঙ্কর দেখায়। কি করে বসে। মিনু ভয়ের তো গলায় বলে, ইশামা দেখ, তোর ডক্টরকে কেমন রেগে আছে মনে হয়। ঈশা খন্দি হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে আবার আদির দিকে তাকায়। আদির চোখে চোখ পড়তেই তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়। আবার কড়াইয়ে খুন্তি চালাতে চালাতে বলে, তুমি কিচ্ছু না বলে চলে যাও, শান্ত হয়ে যাবে। মিনু তাই করল। যদিও ভয়ে তার গলা শুকিয়ে গেল। আদির কাছাকাছি যেতেই সে দৌড়ে পালালো। আদি চোখ মুখ কুচকিয়ে চেয়ে রইল মিনুর যাওয়ার দিকে। তারপর ধীরে ধীরে এসে দাঁড়ালো ঈশার পাশে। মিনি ডানা ঝাপটালো, মুখ ফিরিয়ে নিল আদির দিক থেকে। ডাকলো, মিষ্টি গুড গার্ল, আদি ব্যাড বয়। আদি মিনির উপর রাগ করলো। সে মিনির সাথে কথা বলবে না বলেই প্রতিজ্ঞা করলো, কিন্তু যার মনোযোগ পাওয়ার চেষ্টা করলো সে ফিরেও তাকালো না। পিছু গিয়ে ও দাঁড়িয়ে থাকলো। ঈশা ফিরতে ধাক্কা লাগার আগে নিজেকে সামলালো, কিন্তু চোখ তুলে তাকালো না। আদির চোখ মুখে অসহায়ত্ব ফুটে উঠল। মিনি মিষ্টি দুজনেই কি তার সাথে রাগ করে আছে? সে কি করেছে? কণ্ঠে বেশ আকুতি জানিয়ে সে ডাকলো, মিষ্টি। ঈশা সাথে সাথে জবাব দিল। ঘরে যান, আমি আসছি। আদির মুখ কালো হয়ে গেল। সে তার জায়গা থেকে সরল না, দাঁড়িয়ে রইল। খানিকক্ষণ পর বেশ অভিমানী কণ্ঠে বলল, মিষ্টি, আমার রাগ উঠেছে। ঈশা চুপ থাকলো, কর্কশ কণ্ঠে বলল, তো আমি কি করব? দেখছেন না কাজ করছি, আমি কি বসে আছি? আদির এবার সত্যি সত্যি খারাপ লাগলো। তার মুখটা দ্বিগুণ কালো হয়ে গেল। আর দাঁড়ালো না, গটগট করে হেঁটে চলে গেল। ঈশা একবারও পিছু ফিরে দেখে, আবার কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর শোনা গেল জিনিস ভাঙচুরের আওয়াজ। ঈশা স্টোভ বন্ধ করে দৌড় দিল। আলিয়ার মুখোমুখি হলো। আলিয়া ধমক দিল। আদির কি হয়েছে? তুমি কোথায় ছিলে? ঈশা আমতা আমতা করে বলল। ম্যাডাম, আসলে আমি রান্নাঘরে। আলিয়া আবারও জোর করে বলল, তোমাকে আদির দেখাশোনার জন্য আনা হয়েছে। আদি যদি বাইরের খাবার না খায়, তাহলে তার ব্যবস্থা আমাদের করতে দাও। এমন তো না যে আদি তোমার হাতের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না খাবে না। রান্না করতে গিয়ে তুমি আদির দেখাশোনা করছো না। মনে রেখো, এটা তোমার শ্বশুর বাড়ি নয়। ঈশা জবাব দিতে যাওয়ার আগেই আবারও জিনিস ভাঙচুরের আওয়াজ ভেসে এলো। ঈশা দৌড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চক্ষু চড়ক গাছ। পুরো রুমের বেহাল দশা। এই ছেলেটা আর কত জিনিস ভাঙবে? ঈশা দৌড়ে গিয়ে আদির হাত থেকে পানির জগটা কেড়ে নিল, নিয়ে চিল্লিয়ে বলল, কি হয়েছে? আদি লাল ফোলা চোখ নিয়ে তাকায় ঈশার দিকে, চেয়ে থাকে শুধু, কিছুই বলে না। চোখের চাহনিতে খেলে যাচ্ছে একরাশ অভিমান আর অভিযোগ। ঈশা দেখেও যেন দেখল না। সে চাইছে না ডক্টরের জন্য আর মায়া বাড়াতে, চাইছে না ডক্টরের মায়ায় জড়িয়ে যেতে, চাইছে না আদি নামক ছেলেটার সাথে অতপ্রতভাবে জড়িয়ে যেতে। তাই তো এত লুকোচুরি, এত অবহেলা। কিন্তু কাকে বোঝাবে সে? ডক্টর তো আর এত এত অবহেলা সহ্য করার ক্ষমতা রাখে না। ডক্টর যে ধীরে আসক্ত হয়ে পড়েছে মিষ্টির প্রতি, কে বোঝাবে কার কথা? ঈশা ভাঙা কাজগুলো কুড়িয়ে নেয়, আদির দিকে তাকায় না। রুম থেকে বের হওয়ার আগেই তার শাড়ির আঁচলে টান পড়ে। সে সাথে সাথে পিছু ফিরে। আদি তার শাড়ি হাতে পেঁচিয়ে মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে নিবন্ধ করে রেখেছে।
ঈশা শাড়ি ধরে টান দেয়, কিন্তু কোনো কিছুর নড়চড় হয় না। আদিবোধ হয় আর তার সর্বশক্তি দিয়ে শাড়িটা টেনে ধরেছে। ঈশা বিরক্ত হলো। সামনে চলে আসা একগাছি চুল হাতের বাহু দিয়ে পেছনে ঠেলে দিয়ে ডক্টরের সামনে এসে দাঁড়ালো। বলল, ছাড়ুন ডক্টর, এগুলো কি ধরনের বাচ্চামো? আদি নাক কেঁপে উঠল। ঈশা অবাক হলো। ডক্টর কি কাঁদবে? আদি চুপ থাকলো। ঈশার দিকে তাকিয়ে অনেকক্ষণ পর বলল, মিষ্টি, তোমার চুলগুলো বেঁধে দেই, তোমার আর রাগ উঠবে না আর। ঈশা অবাক হলো। এ ছেলেটা আসলে কি? না না, দরকার নেই, শাড়ি ছেড়ে দিন। আদি তাড়াহুড়া করে শাড়ি ছেড়ে দিল। ঈশার পিছু গিয়ে তার চুল আটকে থাকা কাছে থাকা ক্লিপটা হাতে নিয়ে নিল। চুলগুলো ছেড়ে দিল। বলল, মিষ্টি, নড়বে না। ঈশা বিস্ময় চোখে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকলো। আদি উলট পালট করে চুলগুলো মোচড়ালো, ক্লিপ আটকে দিল। ঈশাকে সামনে ফিরিয়ে চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিতে দিতে বলল, মিষ্টি, তোমাকে সুন্দর লাগছে। কানের পেছনে আদির হাতের স্পর্শ পেয়ে শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল ঈশা। সরাসরি তাকালো ডক্টরের চোখের দিকে। আদি খুশি হলো। ঈশার চুলগুলো ভালো করে কানের পেছনে গুজে দিতে দিতে বলল, মিষ্টি, তুমি রাগ করে থেকো না আর। আমার রাগ হয়, কষ্ট হয়। তুমি আমাকে ভালোবাসো না মিষ্টি? ঈশা হঠাৎই চমকালো একটি শব্দে। সে শব্দটিতে আটকে গেল। আনমনে উচ্চারণ করলো, ভালোবাসা। আদি তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। মিষ্টি যাতে না সরে তাই চুলগুলো একবার সামনে আনলো, আরেকবার কানের কাছে গুজে দিতে দিতে লাগলো। আনন্দে সে হেসে উঠল, কিন্তু ঈশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো আদির দিকে। ডাকলো, ডক্টর। আদি জবাব দিল, হুম। ঈশা চোখের কোণায় খানিকটা জল নিয়ে বলল, আপনি আমায় ভালোবাসেন ডক্টর? আদি চুল নিয়ে খেলা করতে করতে জবাব দিয়ে দেয়, খুব। ঈশা নিঃশব্দে হেসে উঠল। যে ভালোবাসার সংজ্ঞাটা ও বোঝে না, সে নাকি ঈশাকে ভালোবাসে। তারপরও ঈশার কেন জানি খুশি লাগলো। পরক্ষণে সে চুপ হয়ে গেল আদির প্রশ্নে, তুমি আমায় ভালোবাসো না মিষ্টি? ঈশা চোখ সরিয়ে নেয়। তাড়াতাড়ি আদির চোখ থেকে নির্বোধ চোখ দুটোতে ও কেন সে চোখ রাখতে পারে না? আদির প্রশ্নবোধক দৃষ্টি সম্পূর্ণরূপে উপেক্ষা করলো ঈশা। তাড়াতাড়ি বেরিয়ে পড়ল রুম থেকে। আদির খারাপ লাগলো। তার মানে মিষ্টি তাকে ভালোবাসে না, সেজন্যই কথা বলে না। ঈশা নীরবে কাঁদল। ডক্টরের প্রশ্নে তার কানে বাজতে লাগলো। সে নিজেকেই নিজে প্রশ্ন করলো, আমি কি ভালোবাসি ডক্টরকে? যদি ভালোই না বাসি, তাহলে কিসের এত টান ডক্টরের প্রতি? কিসের এত মায়া? কিসের এত মুগ্ধতা? কিসের এত চিন্তা? কেন এত হারানোর ভয়? ঈশা নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। ঈশা চিন্তায় বিভোর। আর অন্যদিকে ডক্টর অভিমানে টইটুম্বুর। রাত 11:15। লাইট অফ করলে ঘুমাতে পারে না আদি। অন্যদিকে লাইট অন থাকলে ঈশার ঘুম আসে না। বিছানার উপর এলোমেলো হয়ে ঘুমাচ্ছে আদি। ঈশা নিচে বিছানায় করে শুয়েছে মাত্র। নিচে ঘুমাতে তার কয়েকদিন অসুবিধা হলেও এখন অভ্যাসে পরিণত হয়েছে। হঠাৎ তার কোনো একটা কাজে মনে পড়ল। ভরপুরিয়ে সে বিছানা থেকে উঠে পড়ল। ধীরে পায়ে হেঁটে সে লক করা ওয়ার্ড্রোবের ড্রয়ারটা কাছে গেল। মিনুমাকে দিয়ে আলিয়া চৌধুরী ঘর থেকে নিয়ে আসা চাবিটা দিয়ে লক করল। বহুদিন বন্ধ থাকা ড্রয়ারটা খুলতে বেশ বেগ পেতে হলো তাকে। ড্রয়ার খুলতেই তার মুখে একটুখানি হাসির ঝলক দেখা দিল। হাত বাড়িয়ে নিল একটি অ্যালবামের দিকে। অ্যালবামের উপর লেখা আদি চৌধুরী। ঈশা কৌতূহলবশত অ্যালবাম হাতে নেয়। কয়েক পাতায় সে যে ছেলেটার ছবি দেখল সে চিনল না। তাড়াহুড়া করে আরো কয়েক পাতা উল্টাতেই আদি চৌধুরীর পাশে পাঞ্জাবি পরা ছেলে দুটোকে দেখেই হুঁশ ফিরল ঈশার। তার মানে একটা ডক্টর আর একটা ডক্টরের ভাই। ঈশা আবারও প্রথম পৃষ্ঠার ছবিগুলো দেখল। চোখে সানগ্লাস দেওয়ায় বেশ অন্যরকম ভঙ্গি নিয়ে সমুদ্র সৈকতের বাইকে দ্বীপে বসা ছেলেটি ডক্টর। ছবির ডক্টর আর এই ডক্টরের মাঝে আকাশ পাতাল তফাৎ। ঈশা ছবিগুলো দেখে ঘুমিয়ে থাকা ছেলেটির মুখের দিকে একবার তাকালো। বহু কষ্টে একটু হাসলো।
অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল আরও একটি ছবিতে। সে চেয়ে রইল অশ্রুসিক্ত নয়নে সেই ছবিটার দিকে। সে টেরও পেল না কখন তার চোখ থেকে টুপ করে জল পড়ে গেল অ্যালবামের পাতায়। ছবিটাতে মেয়েটির মাথা রেখেছে ছেলেটির কাঁধে। ছেলেটি হাসি মুখে কোথাও যেন ঢিল মারতে ব্যস্ত। ঈশা চট করে চোখ মুখ মুছে নিল, হাসি মুখে ছেলেটির ছবির দিকে তাকিয়ে জবাব দিল, এ তো আমার ডক্টর নয়। মেয়েটা তাহলে আইমি, আর উনি আইমের আদি, আমার ডক্টর নয়। ফুপিয়ে কেঁদে উঠল ঈশা। অ্যালবামটি তার জায়গায় রেখে আওয়াজ করে ডয়ারটি বন্ধ করলো সে। কাগজ কলম নিল ওয়ার্ড্রোবের উপর রাখা কলমদানি থেকে। কাগজটি 4 টুকরো করলো, 3 টুকরো ফেলে দিল, অন্য 1 টুকরোটিতে লিখে ফেলল কাঁচা হাতের কিছু অভিমানী শব্দমালা। কি লিখলো সে নিজেই জানে না। লিখে কাগজের টুকরোটি সে ড্রয়ার থেকে ওই অ্যালবামটি নিয়ে ওই ছবির নিচে রেখে দেয়। তারপর আবার আগের মতো রেখে দিয়ে ড্রয়ারটি লক করে দেয়। জোরালো শ্বাস নিয়ে সাথে সাথে তাকাই ঘুমন্ত ছেলেটির দিকে। এতক্ষণে জমে থাকা চোখের খানিকটা জল 2 ফোঁটা হয়ে গড়ালো তার। পাশে বসে ছেলেটির ঘুমন্ত চোখটার দিকে চেয়ে রইল সে নির্বিশেষ। কি সুন্দর তার মুখশ্রী, কি মায়া জড়ানো তাতে। এই মায়াতে তো ডক্টরের মিষ্টি বহু আগে জড়িয়ে গিয়েছিল। সে কি বিয়েতে এমনি এমনি রাজি হয়েছে? একটা পাগলকে কি কেউ এমনি এমনি বিয়ে করতে রাজি হয়? এক মন কেমনের বৃষ্টির সময় ডক্টরের সাথে তার প্রথম দেখা। এই পাগলা ডক্টরটির গায়ে সেদিন ছিল সাদা শার্ট। ডক্টর ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল সেদিন। কপালে ছড়িয়ে ছিটিয়ে ছিল চুলগুলো। চোখ মুখে তখন প্রগাঢ় গাম্ভীর চোখ। তার চোখের ভাষা মন কেমন করা। তার সাথে ডক্টরের মিষ্টির ওই একই অবস্থা। বিষয়টা কাকতালীয় হলেও পরপর 6 বার দেখা হয়েছিল তার সাথে ডক্টরের। কয়েকবার সে বাসা থেকে বের হওয়ার পরও দেখেছে, কিন্তু তখন লুকিয়ে থেকেছে। ডক্টরের সাথে কেন সবসময় মন কেমন করা বৃষ্টির সময় দেখা হয়? কেন মন কেমন করা অনুভূতিতে তলিয়ে যেতে হয়? ডক্টরের চোখে কি কোনো জাদু আছে? সেই চোখে চোখ রাখলেই কেন মন কেমনের বৃষ্টিরা ঝোপ করে নেমে আসে? বৃষ্টিরা কি তখন খুশি হয়, নাকি কোনো এক হারিয়ে যাওয়া প্রেম কাহিনী রচিত করতে আসে? হারিয়েই যখন যাবে এত রচনা করতে কে বলে? এই রচিত প্রেম কাহিনী যে মিষ্টি বড্ড বাজেভাবে ফেসে গিয়েছে, সে অনুভব করতে পারছে এই সমস্ত দেখায় ডক্টরের প্রেমে সে আটকে গিয়েছে। সে সত্যি সত্যি ডক্টরকে ভালোবেসে ফেলেছে। না হলে অন্য একটা মেয়ের সাথে ডক্টরকে দেখলে কি তার কষ্ট হয়? তার বুকে জ্বালাপোড়া করে? তার চোখে নোলা জল বেয়ে পড়ে? মিষ্টি কি এতটাই নরম মনের? মিষ্টির চোখের জল কি এতটাই সস্তা? এলোমেলো ভাবনার সুতো ছিঁড়ে ছেলেটির গরম নিঃশ্বাস তার হাতে পড়ায়। ছেলেটি তার হাত চাপা দিল মাথার নিচে। ঘুমানোর ভঙ্গি দেখে তার মনে হলো ডক্টর বেশ আরামে ঘুমাচ্ছে। ঈশা বেশ মিষ্টি করে হাসলো, আস্তে করে ডাকলো, ডক্টর। রাতের নৈশব্দে আওয়াজটি মিনির কানে চলে গেল। সে তার নীরবতা ভেঙে ডেকে উঠল, ডক্টর। ঈশা চমকে উঠল, তার হাসি পেল, বলল, মিনি, তুমি শুনে গিয়েছো? মিনি ডাকলো। মিষ্টি, আদি। ঈশা হাত ছাড়িয়ে নিয়ে মিনির দিকে তেড়ে এলো, বলল, শাট আপ মিনি, ডক্টর ঘুমাচ্ছে। মিনি যেন রাগ করলো, ঠোঁট দিয়ে পায়ে ঠোকর দিয়ে আস্ত করে বলল, মিষ্টি ব্যাড গার্ল। ঈশা হাসলো। ঘুমন্ত ছেলেটার মুখ পানে একবার চেয়ে তারপর নিজের বিছানায় এসে পাশ ফিরে শুয়ে পড়ল। নানান কল্পনা জল্পনায় সে নিজেই আনমনে হেসে উঠল। ডক্টরের ছোঁয়া হাতটার দিকে তাকিয়ে বলল, হাতটা ধরে রাখলে খুব ক্ষতি হতো না ডক্টর? সে চোখ বন্ধ করে অনুভব করে ডক্টরের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মৃদু মৃদু আওয়াজ। ডক্টরের প্রত্যেকটা স্পর্শে মৃদুমন্দ অনুভূতিগুলো নাড়াচাড়া দিয়ে তার ছোট্ট মনে। ভুলে যায় সে একজনের রক্ষিতা। নতুন করে তার মনে বাসা বাঁধে ভালোবাসা নামক ছোট্ট দুষ্টু পাখিটি, যে প্রতিনিয়ত ডাকে ডক্টর ডক্টর বলে। ঈশা হেসে কুটি কুটি হয়ে ঘুমাতে গিয়েও ঘুমায় না। মাঝরাতে মেঝেতে পড়ে থাকে, তার ঘুম আসে না। কাঁথা গায়ে দিতেই সে ভয়ে চমকে ওঠে।
উমাকেও বলে চিৎকার দেওয়ার আগেই তার দিকে বালিশ ছুঁড়ে মারে ছেলেটি। চিমুতে চিমুতে বসে থাকে মেঝেতে। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে ডাকে মিষ্টি। ঈশা অবাক হয়ে উঠে বসে বলে, ডক্টর আপনি এখানে কেন? আজকেও কি শুরু করেছেন? আদি শোনে না ঈশার কথা। চোখ বন্ধ অবস্থায় রাগ নিয়ে বলে, সরো। ঈশা ভয়ে চট করে সরে যায়, চাদর পেরিয়ে মেঝেতে বসে পড়ে। ঈশা সরতেই আদি ধরাম করে শুয়ে পড়ে। তার একজনের জন্য করা বিছানায় আদি পুরোটা জুড়ে শুয়ে পড়ে। আবারও জড়ানো কণ্ঠে বলে, মিষ্টি ঘুমাও। ঈশার কান্না পেল, সে কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি নরম বিছানা ছেড়ে এখানে কি করছেন ডক্টর? আমি ঘুমাবো কোথায়? আদি উত্তর দিল না। ঈশার রাগ দ্বিগুণ হলো, বলল, ডক্টর উঠুন। এই ডক্টর। ডক্টর তৎক্ষণাৎ ঘুমের রাজ্যে পাড়ে জমিয়েছে বোধহয়। ঈশা আদির মুখের কাছে গিয়ে ডাকলো, ডক্টর উঠুন। তারপরও আদি ওঠে না। ঈশা আবার গায়ে ঠেলে ডাকে, ডক্টর হাটে উঠুন, আমার খুব ঘুম পাচ্ছে। আদি কান্না কান্না ভাব নিয়ে উঠে বসল। অসহায় হয়ে চেয়ে রইল ঈশার দিকে। বলল, মিষ্টি আমারও ঘুম পাচ্ছে, কিন্তু তুমি ঘুমাতে দিচ্ছ না। ঈশা চোখ ছোট্ট করে বলে, আমি এখানেই আছি, এই রুমে। আদি আবার ধপ করে বালিশে মাথা রাখলো। বলল, তুমিও এই বালিশে আমার মতো মাথা রাখো। ঈশা অবাক হলো আবার। সে খানিকটা উঁচু আওয়াজে বলল, এসব কি কথা ডক্টর? একবার এসে দুজন ঘুমাতে পারি নাকি? আপনি উপরে উঠুন, আমি এখানে ঘুমাবো। আদি নাছর বান্দা ঈশাকে টেনে বালিশে ফেলে দিল। বালিশে মাথাটা রেখে বলল, এভাবে থাকো মিষ্টি, আই প্রমিস তোমাকে আমি আর ডিস্টার্ব করব না। ঈশা বাকরুদ্ধ, আর কিছু তাকে বলতে দেয় না আদি। নিজেও কিছু বলে না, ঘুমের রাজ্যে তলিয়ে যায়। হাতে পেঁচিয়ে রাখে ঈশার শাড়ির আঁচল। ঈশা আদির বোকা বোকা কাজ থেকে লুকিয়ে হাসে। কোনোয়ে ভর দিয়ে খানিকটা গলা উঁচিয়ে আদির মুখের দিকে তাকায়। আদি ঘুমাচ্ছে ভ্রু কুচকিয়ে। ঈশা সত্যি হাসি পেল। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আদির ঘুমন্ত চেহারার দিকে। নিজে নিজে হাসলো। ছেলেটির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালের একপাশে আনমনে এঁকিয়ে দিল এই প্রথম ভালোবাসার স্পর্শ, এই প্রথম। তারপর নিজে নিজেই লজ্জায় লাল নীল হলো। পাশ ফিরে ঘুমানোর জন্য চোখ বুঝল। কানে বেজে উঠল ছেলেটার মৃদুমন্দ হৃদয় স্পন্দের আওয়াজ। এক মন কেমন করা অনুভূতিতে তলিয়ে তলিয়ে যেতে যেতে তার পুরো রাতটাই নির্ঘুম কাটলো। পুরো রাতটাই। হ্যালো বন্ধুরা, তারপর কি হবে? মিষ্টি কি আদিকে পাবে? আদি আর মিষ্টি কি এক হতে পারবে? জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী সিজনটি দেখতে হবে। আমাদের পরবর্তী সিজনটি দেখতে এবং নতুন নতুন ভালোবাসার গল্পের সকল পার্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। গল্প বলে মনের কথা। ভালো থাকবেন, ভালো রাখবেন। এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, গল্প কিন্তু মনের কথা বলে, তাই গল্প শুনবেন এবং গল্প শোনার জন্য অবশ্যই গল্পের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।